সহজ কঠিন মেইনলি ডিপেন্ড করে হচ্ছে যে আপনার উত্তরটা খুঁজে বের করতে কত সময় লাগবে। তো এই কারণে এই ধরনের কোশ্চেন গুলো খুঁজে বের করতে সব থেকে বেশি সময় লাগে। হেডলাইন ম্যাচিং এইটাতে আসলে মোটামুটি সময় লাগে। এইটাকে আপনাকে সবাই বলবে যে আপনাকে পুরো প্যারাটা পড়ে এই প্যারার জন্য একটা হেডলাইন সিলেক্ট করতে। আমি বলবো না, এটা আপনি জাস্ট ফার্স্ট লাইন বা সেকেন্ড লাইন অথবা কোনো কোনো ক্ষেত্রে প্যাসেজের লাস্ট লাইন পড়লেও আপনি এই হেডলাইনটা বুঝতে পারবেন যে আসলে এটা কি নিয়ে কথা বলা আছে। সো আজকে হচ্ছে আমরা ম্যাচিং টাইপের কোশ্চেন করব। তো ম্যাচিং এর ভেতরে আইএলটিএস এ তিন ধরনের ম্যাচিং আসে। একটা হচ্ছে হেডলাইন ম্যাচিং, এই যে দেখেন এটা হচ্ছে লিস্ট অফ হেডিং। এইটা হচ্ছে কি আপনাকে যেমন আমরা খবর দেখি বর্তমানে যে যুদ্ধ হচ্ছে কিংবা যে কোনো খবর হচ্ছে, তো খবরে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে হেডলাইন বা শিরোনাম, আর একটা হচ্ছে বিস্তারিত খবর। হেডলাইনে বলবে যে ইরানের মিসাইল আক্রমণে 3 জন আমেরিকান সেনা নিহত, এটা হচ্ছে একটা হেডলাইন। আর বিস্তারিত খবর হচ্ছে গতকাল রাত 1টা 2 মিনিটে ইরানের এই শহর থেকে একটা মিসাইল মারা হয়েছে, সেটা আবার কুয়েতে যে পড়েছে। এইরকম বিস্তারিত যে খবরটা ওইটা হচ্ছে আইএলটিএস পরীক্ষায় দিয়ে দেওয়া আছে। এই যে মনে করেন পুরো বিষয়টা এখানে বলে দেওয়া আছে, আপনাকে কি করতে হবে, ওই পুরো খবরটা বা বিস্তারিত ঘটনাটা পড়ে ওইটার জন্য একটা এক লাইনের হেডলাইন সিলেক্ট করতে হবে। সেই এক লাইনের হেডলাইনটা এইখানে দিয়ে দেওয়া আছে, এটা আপনাকে নিজে থেকেও বের করতে হবে না। আপনি জাস্ট এটা পড়বেন, এটা পড়ে এটার জন্য একটা হেডলাইন সিলেক্ট করবেন। এটাকে বলা হয় লিস্ট অফ হেডিংস বা হেডলাইন ম্যাচিং। এটা হচ্ছে এক ধরনের ম্যাচিং আইএলটিএস পরীক্ষাতে আসে। সেকেন্ড, আমরা যদি আরো এক ধরনের ম্যাচিং দেখি, আমরা এটা রিমুভ করি, ওয়েট। এই ম্যাচিংটা দিয়ে অনেকের বেশি সমস্যা হয়, এটাকে বলা হয় ইনফরমেশন ম্যাচিং। ইনফরমেশন ম্যাচিং এ বলা হয় যে হুইচ প্যারাগ্রাফ কন্টেইনস দ্য ফলোইং ইনফরমেশন। অর্থাৎ 3টা বা 4টা কোশ্চেন থাকবে, এই 3-4টা কোশ্চেনে 3 থেকে 4টা তথ্য বা ইনফরমেশন দেওয়া থাকবে। আপনাকে বলবে কোন প্যারাগ্রাফে এই তথ্যগুলো দেওয়া আছে। মনে করেন 1 নম্বর কোশ্চেনে বলা আছে ডেসক্রিপশন অফ অ্যান আর্লি টাইম কিপিং ইনভেনশন এফেক্টেড বাই দ্য কোল্ড টেম্পারেচার। ডেসক্রিপশন বলতে বর্ণনা, একটা বর্ণনা, কিসের বর্ণনা দেওয়া আছে? আর্লি টাইম কিপিং ইনভেনশন, অর্থাৎ প্রথম বা প্রাচীন কালের বা শুরুর দিকের টাইম কিপিং ইনভেনশন। অর্থাৎ টাইম কিপিং বলতে তো ঘড়ি বোঝাচ্ছে, সময় যেটা রক্ষা করে, ঘড়িতেই তো টাইম কিপিংটা হয়। সেটার আবিষ্কারটা যেটা ঠান্ডা তাপমাত্রায় ক্ষতিগ্রস্ত বা এফেক্টেড হতো। এখন এই কথা যেই প্যারাতে লেখা থাকবে সেই প্যারাটাই এটা অ্যান্সার হবে। যদি মনে করেন এই কথাটা সি প্যারাতে লেখা থাকে যে 1951 সালে একটা ঘড়ি আবিষ্কার করা হয়েছিল, সেই ঘড়িটা ঠান্ডা তাপমাত্রায় এফেক্টেড বা ক্ষতিগ্রস্ত হইতো, তাহলে এই প্যারাতেই তথ্য আছে। তাহলে এই 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে হচ্ছে এই সি। ঠিক আছে, এইটাকে বলা হয় ইনফরমেশন ম্যাচিং। এখানে বলা থাকবে হুইচ প্যারাগ্রাফ, কোন প্যারাগ্রাফে এই ইনফরমেশনটা দেওয়া আছে। এরকম 3-4টা কোশ্চেনে 3-4টা ইনফরমেশন দেওয়া থাকবে, তথ্য। এই তথ্যটা আপনাকে এই প্যারার ভেতরে খুঁজে বের করে সেই অ্যান্সারটা খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে নাম্বার 2। এরপরে আসি নাম্বার 3। নাম্বার 3-তে মাঝে মাঝে লিস্ট অফ ন্যাশনালিটিস থাকবে অথবা লিস্ট অফ রিসার্চার্স, অর্থাৎ মাঝে মাঝে কোনো দেশের নাম থাকবে অথবা কিছু বিজ্ঞানীর নাম দেওয়া থাকবে। মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনুস, এরকম বিভিন্ন মানুষের নাম দেওয়া থাকতে পারে। আপনাকে খুঁজে বের করতে হবে কে কোন কাজের সাথে জড়িত। ঠিক আছে, যেমন 5 নম্বর কোশ্চেনে বলা আছে দে ডিভাইসড এ সিভিল ক্যালেন্ডার ইন হুইচ মান্থস ওয়ার ইকুয়াল ইন লেন্থ। তারা একটা ক্যালেন্ডার আবিষ্কার করেছে বা জনগণের জন্য ক্যালেন্ডার তৈরি করেছে যেখানে মাসগুলো ছিল ইকুয়াল, প্রতিটা মাস ইকুয়াল বলতে প্রতিটা মাসে 30 দিনের ছিল। এই কাজটা কারা করেছে, এখানে বিভিন্ন দেশের নাম দেওয়া আছে, ব্যাবিলিয়ন, ইজিপশিয়ান, গ্রিক, ইংলিশ। এটা আপনাকে খুঁজে বের করতে হবে। তো এইটাকে বলা হয় বক্স ম্যাচিং, কারণ এই কোশ্চেনটা বক্সের ভেতরে থাকে। বা এটাকে জেনারেল ম্যাচিংও বলা যায়, এটা হচ্ছে একদম স্বাভাবিক ম্যাচিং। এইটা হচ্ছে সব থেকে সহজ ম্যাচিং এর ভেতরে। যদি আপনি টেকনিকটা অ্যাপ্লাই করতে পারেন, এইটা হচ্ছে সব থেকে সহজ ম্যাচিং। আর সব থেকে কঠিন ম্যাচিং আমার কাছে যেটা মনে হয়, এই যে ইনফরমেশন ম্যাচিংটা সব থেকে কঠিন। কারণ সহজ কঠিন মেইনলি ডিপেন্ড করে হচ্ছে যে আপনার উত্তরটা খুঁজে বের করতে কত সময় লাগবে। তো এই কারণে এই ধরনের কোশ্চেন গুলো খুঁজে বের করতে সব থেকে বেশি সময় লাগে, এই জন্য এটা হচ্ছে সব থেকে কঠিন ম্যাচিং। আর সব থেকে কম সময় লাগে হচ্ছে আমি যে টেকনিকে এই কোশ্চেন গুলো খুঁজে বের করি, এইটা হচ্ছে সব থেকে কম সময় লাগে। আর হচ্ছে যেটা হচ্ছে তাহলে আপনার কি ক্লিয়ার যে আইএলটিএস পরীক্ষায় কত ধরনের ম্যাচিং আসতে পারে? স্যার, জি। এক্ষেত্রে সবগুলো প্যারাগ্রাফই পড়তে হবে যে মানে হেডলাইনের ক্ষেত্রে স্যার? হ্যাঁ, সবগুলো প্যারাই পড়তে হবে আপনাকে, যেহেতু একটা একটা প্যাসেজ থেকে হয়তো বা 7-8টা বা 5-6টা ম্যাচিং থাকবে, 14 থেকে 19, 5টা। তো আপনাকে বলে দিবে যে প্যারাগ্রাফ এ পড়ুন, প্যারাগ্রাফ বি পড়ুন, সি পড়ুন। যেমন বি প্যারাগ্রাফ পড়তে বলে নাই, তো এটা এক্সাম্পল আকারে দিয়ে দিয়েছে, তাহলে এটা পড়া লাগবে না। তাহলে A, C, D, E, F, G যতগুলো প্যারা আছে সবগুলো আপনাকে পড়ে পড়ে প্রতিটা প্যারার জন্য একটা হেডলাইন সিলেক্ট করতে হবে। খবরের হেডলাইন আমরা শুনি না, যে আগামীকাল ঈদ, মা- আগামীকাল থেকে রোজা, জাস্ট এটা হচ্ছে হেডলাইন। আর বিস্তারিত খবরে আপনাকে বলা হবে যে আগামীকাল এই জায়গায় চাঁদ দেখা গিয়েছে, এই কারণে এটা শাওয়াল মাসের এত তারিখ, এই কারণে আগামীকাল থেকে রোজা। আপনাদেরকে কাল ফজর থেকে, ফজরের আগ থেকে আপনাদেরকে সেহরি খাইতে হবে, এরকম বিস্তারিত ঘটনা বলা থাকবে। আপনি এটা পড়ে এক লাইনের একটা হেডলাইন, এর ভেতর থেকে অপশন দেওয়া আছে, এখান থেকে চয়েস করতে হবে। ঠিক আছে, মানে কিছু। আমার পুরো প্যারাগ্রাফই পড়তে হবে, A to Z সবকিছু? হ্যাঁ, পড়তে হবে, কিন্তু আমি আপনাকে পুরা প্যারা পড়াবো না। আমি আপনাদেরকে এই কোশ্চেনে, আমি এটা টেকনিক হিসেবে জাস্ট ফার্স্ট লাইন বা সেকেন্ড লাইন পড়লে আপনি বুঝতে পারবেন যে এই প্যারাতে আসলে কি নিয়ে বলা আছে। যে এখানে আসলে কোনো
দুর্ঘটনা নিয়ে বলা থাকে, সেখানে আপনি প্যারার প্রথম লাইন পড়লেই বুঝতে পারবেন যে এটা আসলে দুর্ঘটনা নিয়ে প্যারা। অথবা যেখানে যদি দেখেন যে কোনো আনন্দের খবর, সেটা আপনি প্যারার প্রথম লাইন পড়লেই বুঝতে পারবেন যে এটা আনন্দ নিয়ে কোনো লেখা আছে। ঠিক আছে? আর এগুলো যেহেতু এখানে অলরেডি দিয়ে দেওয়া আছে, আপনার জন্য খুব বেশি কঠিন হবে না। তাহলে আমরা শুরু করি। শুরু করলে আসলে আপনাদের এই কনফিউশনটা চলে যাবে। তাহলে আমরা হেডলাইন ম্যাচিং দিয়ে শুরু করি, যেটা আসলে খুব কঠিনও না, খুব সহজও না, মোটামুটি টাইপের। ঠিক আছে? ওকে। তো দেখেন এই প্যাসেজটা আমরা ট্রু ফলস নট গিভেনে করেছিলাম। প্যাসেজটার নাম হচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোল ইন দ্য ইউএসএ। ইউএসএ বা আমেরিকাতে আকাশের যে ট্রাফিকটা, আকাশের ট্রাফিক বলতে হেলিকপ্টার, তারপরে বিমান, এই ধরনের যত এয়ারক্রাফট আছে, সেগুলো কিভাবে ট্রাফিক কন্ট্রোল করা হয়, অর্থাৎ একটার সাথে আর একটা অ্যাক্সিডেন্ট যাতে না হয়ে যায় আকাশে, তো সেটার একটা ট্রাফিক কন্ট্রোল সিস্টেম আছে, সেটা কিভাবে ইউএসএ তে করা হয় এটাই এখানে বলা আছে এই গল্পটাতে। তো আপনাকে কি করতে হবে, আপনাকে বলেছে দেখেন প্যারাগ্রাফ এ এর জন্য একটা হেডলাইন সিলেক্ট করুন। তো আমরা প্যারাগ্রাফ এটা, স্বাভাবিক নিয়ম হচ্ছে পুরো প্যারাটা পড়ে আপনার হচ্ছে এর ভেতর থেকে একটা হেডলাইন সিলেক্ট করা। কিন্তু আমরা যে টেকনিকটা বলছি সেটা হচ্ছে জাস্ট ফার্স্ট লাইন পড়বেন, ফার্স্ট লাইন পড়ে আপনি কি বুঝেন সেটা এর ভেতর থেকে চেক করবেন। যদি পেয়ে যান তাহলে অ্যান্সার হয়ে গেল, যদি না পান সেক্ষেত্রে সেকেন্ড লাইন পড়তে পারেন অথবা লাস্ট লাইন পড়তে পারেন। স্বাভাবিকভাবে এই 3 লাইন পড়লে আপনি যে কোনো কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন। সবার আগে ফার্স্ট লাইনটা পড়েই আপনি চেক করবেন যে আসলে এরকম অপশন এর ভেতরে আছে কিনা। তো আমরা একটু ফার্স্ট লাইনটা পড়ি। এখানে কি বলা আছে? অ্যান অ্যাক্সিডেন্ট, একটা দুর্ঘটনা, এটা একটা ভালো কিওয়ার্ড। একটা অ্যাক্সিডেন্ট দ্যাট অকার্ড ইন দ্য স্কাইস, যেটা ঘটেছে হচ্ছে আকাশে। এখন দেখবেন যুদ্ধ হচ্ছে, অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে আকাশে। ওভার দ্য গ্র্যান্ড ক্যানিয়ন, গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে একটা জায়গার নাম। তারপরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আকাশে ওভার দ্য গ্র্যান্ড ক্যানিয়ন, গ্র্যান্ড ক্যানিয়ন নামে জায়গার উপরে। ইন 1956, 1956 সালে, রেজাল্টেড ইন দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। এটার ফলে কি হয়েছে? এস্টাবলিশমেন্ট বা প্রতিষ্ঠিত হয়েছে একটা সংস্থা, ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। এটা একটা সংস্থা, বিমান সংস্থা, এরকম একটা সংস্থা তৈরি হয়েছে। তাহলে আমরা এটা পড়ে কি বুঝতেছি, এই এ প্যারার আসলে মূল বিষয়টা কি? এখানে কি কোনো আনন্দ নিয়ে কথা বলা হচ্ছে, নাকি কোনো দুর্ঘটনা নিয়ে কথা বলা হচ্ছে, নাকি কোনো ঈদ হবে এরকম কিছু বলা হচ্ছে? আসলে ঘটনাটা কি নিয়ে বলা হচ্ছে এই প্যারাটাতে? এখানে স্যার ফেডারেল অ্যাডমিনিস্ট্রেশন মানে প্রতিষ্ঠা সম্পর্কে বলা হচ্ছে, মানে এটার ইয়েস, ইম্পর্টেন্স। তার পেছনের মূল কারণটা কি? একটা অ্যাক্সিডেন্ট, তাই না? ওই যে এই অ্যাক্সিডেন্ট যাতে প্রিভেন্ট করা যায় আর কি। ইয়েস, অর্থাৎ অ্যাক্সিডেন্ট হয়েছে, এর ফলে একটা সংস্থা তৈরি হয়েছে, কারণ ভবিষ্যতে যাতে এই ধরনের অ্যাক্সিডেন্ট না হয় তাই সেই জন্য একটা সংস্থা তৈরি করেছে। এখন আমরা চেক করবো যে 1 থেকে 10-এর ভিতরে এরকম কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা জাতীয় কোনো কথাবার্তা আছে কিনা। আপনারা একটু চেক করুন তো। 1 নম্বর অপশনে দেওয়া আছে ডিস অবেইং, এফ এ এ। ওটাই হবে না, না, ডিজোবে লেখা হয়েছে। ডিসঅবে বলতে অমান্য করা, আইন অমান্য করা, রেগুলেশন বলতে আইন, আইন অমান্য করা নিয়ে কিছু বলা নাই, জাস্ট বলা আছে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এর ফলে একটা সংস্থা তৈরি হয়েছে। 2 নম্বরে বলা আছে, স্যার 2 নাম্বার হবে মেবি, 2 নাম্বারটা হবে মেবি। ইয়েস, হতে পারে। অ্যাভিয়েশন মানে হচ্ছে কি বোঝেন আপনারা? অ্যাভিয়েশন ওই আকাশের যে সিস্টেম। বিমানের হ্যাঁ, বিমান জাতীয় কোনো সিস্টেম, সিস্টেমটাকে অ্যাভিয়েশন বলা হয়। ডিজাস্টার মানে কি? ডিজাস্টার দুর্যোগ। দুর্যোগ। দুর্যোগ বা দুর্ঘটনাও এটার সাথে রিলেটেড, ডিজাস্টার দুর্যোগ দুর্ঘটনা। প্রমস অ্যাকশন, অ্যাকশন বলতে কি? একটা পদক্ষেপের দিকে নিয়ে গিয়েছে একটা, আকাশে একটা ডিজাস্টার হয়েছে, সেটা একটা পদক্ষেপের ফলাফল চলে এসেছে। তাহলে দেখেন তো এটার সাথে এটা কি ম্যাচ করতেছে? অ্যাক্সিডেন্ট দ্যাট অকার্ড ইন দ্য স্কাই, আকাশে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটার ফলে রেজাল্টেড, ফলাফলে এস্টাবলিশমেন্ট, প্রতিষ্ঠিত হয়েছে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা একটা সংস্থা তৈরি হয়েছে। তাহলে অ্যাভিয়েশন ডিজাস্টার, আকাশের দুর্ঘটনা, প্রমস অ্যাকশন, অ্যাকশনের দিকে চলে গিয়েছে এটা দুর্ঘটনার ফলে। তাহলে এই প্যারাগ্রাফ এ এর জন্য আমরা অ্যান্সারটা দিতে পারি 2। তো বুঝতে পেরেছেন আপনারা, অন্যরা যারা আছেন বিষয়টা? একটু জি রেসপন্স করুন জি আপনারা। তার মানে আমরা জি স্যার। প্যারাটাতে যেটা দেখবো সেই রিলেটেড একটা হচ্ছে অ্যান্সার আমরা চয়েস করব। তাহলে প্যারাগ্রাফ এ এর জন্য 2, কারণ এটা অ্যাক্সিডেন্ট নিয়ে বলা হচ্ছে। এখানে ডিজাস্টার আসলে একটা দুর্যোগ, একটা অ্যাক্সিডেন্ট হলে একটা ডিজাস্টার হয় না? যেমন এই যে এখন মিসাইল মারা হচ্ছে, যে এখানে মিসাইলটা পড়তেছে সেই জায়গাটা একটা ডিজাস্টার, ওইটা আসলে একটা অ্যাক্সিডেন্ট বলা যেতে পারে। এরপর হচ্ছে প্যারাগ্রাফ সি। প্যারাগ্রাফ সি তে আমরা যেহেতু প্যারাগ্রাফ বিটা বলে দেওয়া আছে প্যারাগ্রাফ বি এর জন্য 10, তো এটা আমরা আর পড়তে পারছি না। প্যারাগ্রাফ সি তে আমরা একটু যাই, দেখি আমরা এটা পারি কিনা। 15, আপনারা একটু ট্রাই করবেন। প্যারাগ্রাফ সি তে দেখেন কি বলা আছে, আমরা একটু দেখি। ইন দা 1940s, 1940 সালে, এটিসি সেন্টার, এটিসি বলতে এখানে বলে দেওয়া আছে, এটিসি বলতে এয়ার ট্রাফিক কন্ট্রোল, সংক্ষেপে এটিসি, আকাশের ট্রাফিক কন্ট্রোল। সেন্টার বলতে ওদের অফিস। কুড অ্যান্ড ডিড টেক অ্যাডভান্টেজ, ডিড টেক অ্যাডভান্টেজ বলতে তারা সুবিধা নিয়েছিল, অফ নিউলি ডেভেলপড রাডার, নতুন ভাবে তৈরিকৃত রাডার। রাডার বলতে আসলে আশেপাশে কোনো আহ, কোনো অবস্টাকল কিংবা কোনো এরকম যানবাহন আছে কিনা এটা চেক করা যায় রাডার, এটা একটা স্ক্যানারের মতো। ঠিক আছে? তো আকাশের যে ট্রাফিক কন্ট্রোল 1940 সালে সুবিধা নিয়েছিল কোন জায়গা থেকে? নতুন ভাবে ডেভেলপড রাডার থেকে, অ্যান্ড ইমপ্রুভড রেডিও কমিউনিকেশন। আরেকটা বিষয় থেকে সুবিধা নিয়েছিল, রেডিও কমিউনিকেশন। এই যে যুদ্ধ হচ্ছে, যোগাযোগের তো প্রয়োজন হচ্ছে, সেখানে তো মোবাইল টাওয়ার ব্যবহার হচ্ছে না, এখানে রেডিও কমিউনিকেশন, আলাদা একটা কমিউনিকেশন সিস্টেম আছে, ওইটার মাধ্যমে
একটা প্লেন আর একটা প্লেনের সাথে যোগাযোগ রাখতেছে যে কি অবস্থা। তো এই 1940 সালে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যে অফিসটা আছে, সেই অফিস সুবিধা নিয়েছিল এই যে দুইটা জায়গা থেকে, ডেভেলপড রাডার থেকে এবং রেডিও কমিউনিকেশন নামে এই দুইটা জায়গা থেকে। কোন সময়? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ঘটনাটা ঘটছিল, যে তারা আকাশের ট্রাফিক কন্ট্রোল, রাডার এবং রেডিও কমিউনিকেশন ইউজ করেছিল যোগাযোগের জন্য, বা আশেপাশে কোনো প্লেন আছে কিনা এটা বোঝার জন্য। তো দেখেন তো এরকম কোনো কথাবার্তা আছে কিনা 1 থেকে 10-এর ভিতরে, আপনারা একটু নিজেরা একটু বের করুন, দেখেন তো। 10 নাম্বারটা মেবি। 10 নম্বরে ফার্স্ট 10 নম্বর তো বলে দেওয়া আছে যে প্যারাগ্রাফ বি এর জন্য 10, এটা হবে না। ও আই সরি। ওকে, এখানে দেখেন যে 1940 সালে এয়ার ট্রাফিক কন্ট্রোল সুবিধা নিয়েছিল রাডারের থেকে এবং রেডিও কমিউনিকেশন থেকে, এই দুইটা জায়গা থেকে। সেগুলো কি ছিল? উন্নত প্রযুক্তির, ডেভেলপড রাডার এবং ইমপ্রুভড স্যার রেডিও। তিন নাম্বারটা হবে। তিন এটা নম্বরে 3 হবে। 3 নম্বরে দেখেন বলেছে টু, টু বলতে দুইটা। এইখানে দেখেন দুইটা দেখা যাচ্ছে যে রাডার নামে একটা জিনিস আছে আর একটা হচ্ছে রেডিও কমিউনিকেশন। সেই দুইটা জায়গায় কি হয়েছিল? ডেভেলপমেন্ট, বা দুইটা ডেভেলপমেন্টের সাথে বা দুইটা নতুন টেকনোলজির সাথে এইখানে কথাবার্তা বলা হয়েছে। তাহলে এইটার সাথে দেখেন আমার এই 2 নাম্বারটা, সরি 3 নাম্বারটা ম্যাচ করছে। আর অন্যগুলো যদি আপনারা চেক করতে চান, 1 নম্বরে দেখেন আইন নিয়ে কথা বলা আছে না, এরকম কিছু না। অ্যালটিটিউড জোন 4 নম্বর আছে, অ্যালটিটিউড জোন। অ্যালটিটিউড মানে কি? উচ্চতা। অ্যালটিটিউড মানে হচ্ছে উচ্চতা, উচ্চতা নিয়ে কিছু বলা নাই এখানে, কত হাইটে প্লেন চলবে এরকম কিছুই বলা নাই, প্লেনগুলো চলতে কত উচ্চতার প্রয়োজন হবে এটা কিছু বলা নাই। ওভার সিম্পলিফাইড ভিউ বলতে বোঝা যাচ্ছে কোনো কিছু পরিষ্কার করে দেওয়া, সিম্পলিফাইড, কমপ্লেক্স মানে জটিল, সিম্পলিফাইড বলতে পরিষ্কার বা ক্লিয়ার করে দেওয়া। তো এরকম কিছু এখানে বলা নাই, জাস্ট বলেছে যে এই দুইটা জায়গা থেকে সুবিধা নিয়েছিল। আবার 6 নম্বরে পাইলটের লাইসেন্স, পাইলটের লাইসেন্স নিয়েও কিন্তু কিছু বলা নাই। আসলে যা বলা থাকবে এটা ফার্স্ট লাইন পড়লে আপনারা বুঝতে পারবেন। 7 নম্বরে ডিফাইনিং এয়ার স্পেস ক্যাটাগরিজ, এয়ার স্পেস গুলোকে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে না, এমন কিছু এখানে বলা নাই। সেটিং রুলস টু ওয়েদার কন্ডিশন, ওয়েদার কন্ডিশন নিয়ে কোনো আইন করা হয়েছে, ওয়েদার বলতে আবহাওয়া, পরিবেশ, ঝড় বৃষ্টিতে কেমন প্লেন চলবে, এটা নিয়েও কিছু বলা নাই। টেক অফ সেফলি অর্থাৎ সাবধানে উড়ে যাওয়া, এরকম কিছু বলা নাই। তাহলে আমরা বুঝতে পারছি যে দুইটা জায়গাতে আসলে ডেভেলপড হয়েছিল রাডার এবং রেডিও কমিউনিকেশন, এই দুইটা জায়গা, এই দুইটা জায়গা যেহেতু ডেভেলপড হয়েছিল, তো এর জন্য এখানে দেখেন টু কোইন্সিডেন্সিয়াল ডেভেলপমেন্ট। তাহলে আপনারা যেটা সিলেক্ট করেছেন ওইটাই ঠিক। ঠিক আছে, তাহলে প্যারাগ্রাফ সি এর জন্য আমরা অ্যান্সার দিব 3। সবাই কি বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই? এটা একটু রেসপন্স করবেন, তাহলে আমি নেক্সটটাতে যেতে সময় কম লাগবে। ওকে, ভাই সমস্যা হয়ে গেল, লাস্ট লাইনটা পড়তে গেলে তখন আমার মিনিংটা চেঞ্জ হয়ে যায়। আপনারা ফার্স্ট লাইন দিয়ে শুরু করবেন, ফার্স্টে যেটা বলা থাকবে আসলে ওইটা দিয়ে শুরু হবে, শেষের দিকে আবার নতুন কোনো তথ্য দিয়ে শেষ করতে পারে। ঠিক আছে, শেষের দিকে হয়তো বা নতুন মানে কোনো বিষয় দিয়ে শেষ করতে পারে, অর্থাৎ নতুন কোনো রাইট ফাইন্ডিং রাইট। দিয়ে। তো এর জন্য আমরা একটা প্যারার হেডলাইনটা কি হবে, মনে করেন আমরা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মনে করেন রাজশাহীতে একটা বাস এবং একটা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 10 জন নিহত হয়েছে। ঠিক আছে, তো এটার খবর, যিনি ওই খবরটা পড়বেন তিনি কিন্তু শুরু করবেন যে এরকম দিয়ে, যে গতকাল সকালে সকাল 7 ঘটিকার সময় ঢাকা থেকে রাজশাহীগামী একটা বাসের নাম দিয়ে দিবে যে পূবানী এক্সপ্রেস, সেটা হচ্ছে যাচ্ছিল। এর পাশাপাশি রাজশাহী থেকে ঢাকাগামী একটা সবজিবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। অর্থাৎ এইগুলো কিন্তু প্রথম দিকেই বলবে। এরপরে শেষের দিকে সে কি বলতে পারে, এখানে 10 জন নিহত হয়েছেন, তারপরে এদেরকে স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে, তাই না? এখন আপনি প্রথমে পড়লে বুঝতে পারবেন যে এখানে আসলে ঘটনাটা কি দিয়ে শুরু, আর শেষের দিকে এসে কিন্তু ঘটনাটা চেঞ্জ হয়ে যাবে। তো এর জন্য ফার্স্ট লাইনটা পড়েই চেক করাটা বেস্ট ওয়ে, প্যারাটা বোঝার জন্য। প্রতিটা কোশ্চেনে দেখবেন যে ফার্স্ট লাইন পড়লে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, লাস্টের দিকে এসে চেঞ্জ হয়ে যেতে পারে। আর আবার যে আমরা আমাদের লাস্ট লাইন অপশন হিসেবে আমরা রেখেছি, যখন ফার্স্ট লাইন পড়ে আমরা কিছু বুঝতে পারবো না, আমাদের কাছে একটু কনফিউশন লাগবে বা এর ভেতরে অপশনের ভেতর পাবো না, তখন হচ্ছে আমরা লাস্ট লাইনের হেল্প নিব, যে লাস্টে আসলে ক্লিয়ার করে কোনো কিছু বলা আছে কিনা। ঠিক আছে, যেমন এই প্যারাটাতে আপনারা দেখতে পারেন যে লাস্ট লাইনের ব্যবহার, কারণ প্যারাটাই হচ্ছে 2 লাইনের একটা প্যারা। ঠিক আছে, আমরা একটু প্যারাটা পড়ি, যে মেনি পিপল থিঙ্ক দ্যাট, মানুষের চিন্তা ভাবনা নিয়ে কথা বলা হচ্ছে, যে অনেক মানুষ ভাবে যে এটিসি কনসিস্ট অফ, এটিসি বলতে এই যে বলে দেওয়া আছে, এটিসি বলতে এয়ার ট্রাফিক কন্ট্রোল, আকাশের যে ট্রাফিক কন্ট্রোল কনসিস্ট অফ এ রো অফ কন্ট্রোলার সেটিং ইন ফ্রন্ট অফ দ্য রাডার স্ক্রিন অ্যাট দ্য নেশনস এয়ারপোর্ট টেলিং অ্যারাইভিং অ্যান্ড ডিপার্টিং ট্রাফিক হট টু ডু। অনেক কমপ্লেক্স কথাবার্তা। তো এইটা হচ্ছে মেইন কথা, যে মানুষ চিন্তা ভাবনা করে যে এয়ার ট্রাফিক কন্ট্রোল যে অফিসটা আছে তারা যে কাজটা করে, অ্যারাইভিং অ্যান্ড ডিপার্টিং ট্রাফিক হট টু ডু, প্লেনগুলো নামা এবং উড়ে যেতে তারা সহায়তা করে। এইটা হচ্ছে অনেক এয়ার ট্রাফিক কন্ট্রোল এই কাজটা করে শুধুমাত্র মানুষ ভাবে। যেমন বাংলাদেশে একটা কমিটি আছে, চাঁদ দেখা কমিটি, তাই না? এটার নাম শুনেছেন আপনারা, চাঁদ দেখা কমিটি? এই ঈদের রোজার সময় চাঁদ দেখে, কোরবান ঈদের চাঁদ দেখে, ঈদের চাঁদ দেখে কবে রোজা হবে, এই কাজটা করে। তো এটার নাম শুনেছেন আপনারা কখনো, চাঁদ দেখা কমিটি? জি। জি ভাই। তো মানুষের চিন্তা ভাবনা কি চাঁদ দেখা কমিটি সম্পর্কে, ওদের বছরে কাজ হচ্ছে 2 দিন, তাই না? মানুষ এটা ভাবে না যে তারা শুধুমাত্র চাঁদ দেখে ওই রোজার আগের দিন, ঈদের আগের দিন, এই হচ্ছে তাদের কাজ। এটুকুই তো তারা ভাবে মানুষ, তাই না? এখানেও তাই, যে মেনি পিপল থিঙ্ক দ্যাট, মানুষ ভাবে যে এয়ার ট্রাফিক কন্ট্রোল তারা শুধুমাত্র প্লেনদের নামতে বলে এবং প্লেনদের চলে যাওয়ার যে অনুমতি দেয়, ট্রাফিক পুলিশ যে কাজটা করে। দেখেন পরের লাইনে বলা স্যার আছে, ডি নাম্বারটা কোন পয়েন্টের জন্য বলতেছেন, মানে কোন?
ডি D3 নাম্বারটা পড়ে নাকি? এখন আমরা শুরু করি না, আমরা জাস্ট পড়তেছি যে মানুষ ডি নাম্বারে বলা আছে মানুষের চিন্তা ভাবনা নিয়ে, যে মেনি পিপল থিঙ্ক দ্যাট, মানুষ চিন্তা ভাবনা করে যে এয়ার ট্রাফিক কন্ট্রোল, শুধুমাত্র ট্রাফিক কন্ট্রোল, যেহেতু তারা শুধুমাত্র প্লেনদের অ্যারাইভিং বলতে প্লেন আসা, ডিপার্টিং বলতে প্লেন চলে যাওয়া, অর্থাৎ একটা দেশে প্লেন আসবে এবং চলে যাবে, এই দুইটারই তারা সিগন্যাল দেয় যে তুমি আসতে পারবা অথবা চলে যেতে পারবা। এখানে বলছে দিস ইজ এ ভেরি ইনকমপ্লিট পার্ট অফ দ্য পিকচার, আসলে এই তথ্যটা সঠিক না। মানুষ যেটা চিন্তা ভাবনা করে এইটা আসলে সম্পূর্ণ ক্লিয়ার না। যেমন চাঁদ দেখা কমিটি যে কাজটা করে, মানুষ ভাবে যে কি চাঁদ দেখা কমিটি শুধুমাত্র ঈদের আগের দিন চাঁদ দেখে, এছাড়া সারা বছরে তাদের আর কোনো কাজ নাই। কিন্তু এটা আসলে মানুষের ধারণা ভুল, তারা যে মাত্র একটা কাজই করে সারা বছরে এমন কিছু না। দেখেন এরপরে তারা বলছে যে নিচের দিকে এসে যে যে the FAA realized that the airspace over the United States would at any time have many different kinds of planes flying for many different purposes. অনেক ধরনের কাজই করে তারা, শুধুমাত্র যে তারা প্লেনগুলো নামায় এবং চলে যায় এটা নিয়ে কাজ করে তা না, তারা অনেক ধরনের কাজ করে। অর্থাৎ মানুষের একটা ভুল ধারণা আছে, এই যে মানুষের যে থিঙ্কিং, এইটার একটা ভুল ধারণা আছে যে এয়ার ট্রাফিক কন্ট্রোল অফিস নিয়ে, যে তারা শুধুমাত্র প্লেন নামতে এবং চলে যেতে সহায়তা করে। এটা আসলে ইনকমপ্লিট, ওই প্যারাতেই বলে দেওয়া আছে যে তথ্যটা সঠিক না। এই কারণে আমরা বলছি যে এই প্যারার ফার্স্ট লাইন পড়লে আমার হবে না, কারণ ফার্স্ট লাইনে যেটা কথা বলা আছে এটা আসলে ওরাই নিজেরাই বলে দিচ্ছে যে এই কথাটা আসলে সম্পূর্ণভাবে সঠিক না। আরো তারা অনেক কাজগুলো করে, যে বিভিন্ন ধরনের প্লেন আছে, বিভিন্ন ধরনের পারপাসে প্লেনগুলো উড়ে যায়, অনেকগুলো কাজই তারা করে। তাহলে এইখানে ঘটনাটা কি হয়েছে, এটার অ্যান্সারটা কি হতে পারে বলেন তো? মানুষের একটা ভুল ধারণা আছে, সেটা ওরা এখানে ক্লিয়ার করে দিয়েছে। তাহলে অ্যান্সার কি হতে পারে এই 1 থেকে 9 এর ভেতরে? 5 নাম্বারটা। 5 নম্বরে কি বলা আছে? অ্যান ওভার সিম্পলিফাইড ভিউ। ওভার সিম্পলিফাইড ভিউ। ভিউ মানে কি? ভিউ মানে হচ্ছে কোনো ধারণা বা চিন্তা ভাবনা বা কোনো একটা বিষয় সম্পর্কে আপনার মনোভাব। তো এই ভিউটাকে কি করা হয়েছে এখানে? ওভার সিম্পলিফাইড। ওভার সিম্পলিফাইড মানে কমপ্লেক্স মানে জটিল, আর সিম্পলিফাইড মানে পরিষ্কার করে দেওয়া বা ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়া। আসলে এই প্যারাতে সেই কথাটাই করা হয়েছে যে মেনি পিপল থিঙ্ক দ্যাট, মানুষের চিন্তা ভাবনা একটা ভুল ধারণা আছে যে ট্রাফিক পুলিশ বা এয়ার ট্রাফিক পুলিশ তারা হচ্ছে প্লেনগুলো নামতে বলে এবং চলে যেতে বলে, কিন্তু আসলে এই ঘটনাটা পরিপূর্ণ সত্য না। তারা আরো অনেক কাজ করে, অর্থাৎ এখানে তারা কি কি কাজ করে এটা এখানে ক্লিয়ার করে বোঝানো হয়েছে। তো এই কারণে বিষয়টা এখানে পরিষ্কার হয়ে গেছে বা সিম্পলিফাইড হয়ে গেছে। তো এই কারণে আমাদের এই কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে ওভার সিম্পলিফাইড ভিউ বা পাস। বুঝতে পেরেছেন সবাই? জাস্ট এখানে বিষয়টা পরিষ্কার করে দিয়েছে আপনাদের কাছে যে মানুষের ভুল ধারণা এটা ভেঙে দিয়েছে, এই কারণে এটা হচ্ছে ওভার সিম্পলিফাইড ভিউ। আর এই প্যারার জন্য আপনারা যদি অন্যান্য অপশন খুঁজেন, এই যে FAA রেগুলেশন, আইন নিয়ে কিছু বলা আছে এই প্যারাতে, বা FAA রেগুলেশন কিছুই বলা নাই, ঠিক আছে? এরপরে যদি আপনি দেখেন অ্যালটিটিউড জোন, অ্যালটিটিউড মানে উচ্চতা, কত উচ্চতায় উচ্চতায় প্লেন উড়ে যাবে এরকম কিছুই বলা নাই এই প্যারাতে। আবার যদি দেখেন পাইলটের লাইসেন্স, লাইসেন্স নিয়েও কিছু বলা নাই এই প্যারাতে। আবার এয়ার স্পেস গুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, যেমন A ক্যাটাগরি, B ক্যাটাগরি, C ক্যাটাগরি, এরকম কোনো কিছুই লেখা নেই প্যারাতে। ওয়েদার কন্ডিশন বা আবহাওয়াতে কিভাবে প্লেন চালাবে সেরকম কোনো আইন নিয়ে কিছু বলা নাই। তারপরে টেক অফ সেফলি, প্লেনগুলো স্বাভাবিক খুব সেফলি উড়ে যাবে, জাস্ট উড়ে যাবে এটা বলেছে, নামা এবং উড়ে যাবে, কিন্তু সেফলি উড়ে যাবে এরকম কিছু বলা নাই। এইখানে এই প্যারাতে আসলে একটা ভুল ধারণা আছে মানুষের, সেটা এখানে ক্লিয়ারলি পরিষ্কার করে দেওয়া হয়েছে বা পরিষ্কারভাবে বুঝাই দেওয়া হয়েছে যে আরো তারা আরো অনেক কাজ করে। তো এর জন্য এটার অ্যান্সারটা হবে ওভার সিম্পলিফাইড ভিউ। তাহলে এটা অ্যান্সারটা হবে পাস। আমরা অ্যান্সার গুলো এটা শেষে আমরা চেক করবো যে আমাদের হয়েছে কিনা। 17 জন্য আমাদের কি বলেছে? প্যারাগ্রাফ ইটা পড়তে হবে। এইটা আপনারা একটু ট্রাই করবেন যে এটার অ্যান্সার কি হতে পারে। আমরা ফার্স্ট লাইনটা দেখি, এখানে বলা আছে টু মিট দিস চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য ফলোইং এলিমেন্টস আর পুট ইনটু ইফেক্ট। এই ফলোইং মানে কি? ফলোইং মানে হোয়াট ইজ ফলোইং? ফলোইং মানে হচ্ছে নিচে, নিচের বিষয়গুলো বলে না, ফলোইং এ আমি বর্ণনা করেছি, তো ফলোইং বলতে নিচের দিকে ফলো করতে বলছে। তো মিট দিস চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নিচের বিষয়গুলো আপনাকে দেখতে বলছে। নিচের বিষয় বলতে আপনাকে আরো এক লাইন পড়তে হবে। ফার্স্ট, ATC extend virtually the entire United States in general from 365 মিটার above the ground and higher। অর্থাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলের যে এরিয়া বা আকাশের যে ট্রাফিক কন্ট্রোল নিয়ন্ত্রণ করবে সেটা ভার্চুয়ালি নিয়ন্ত্রণ করে, কারণ এখানে তো কোনো সীমানা দেওয়া নাই। আকাশে কি কোনো সীমানা দেওয়া আছে? যেমন রাস্তাঘাটের সীমানা করে দেওয়া আছে, তো এটা ভার্চুয়ালি নিয়ন্ত্রণ করে, যে মাটি থেকে 365 মিটার উঁচুতে, এবং এত উঁচুতে পুরো কান্ট্রি, এন্টার কান্ট্রি ইজ ব্ল্যাঙ্কেটেড বাই দ্য কন্ট্রোলড এয়ার স্পেস। এটা হচ্ছে নিয়ন্ত্রিত আকাশ সীমা, অর্থাৎ আকাশের একটা সীমানা নির্ধারণ করে দেওয়া আছে 365 মিটারের উঁচুতে। তাহলে এটার জন্য অ্যান্সার কোনটা হতে পারে? এখন কিন্তু আপনাদের অনেকগুলো অপশন কমে আসছে, দেখেন তো। 4 নাম্বারটা। 4 নম্বরে বলছে যে সেটিং অ্যালটিটিউড জোন। আপনি যদি এখন অ্যালটিটিউড মানে উচ্চতা এটা যদি না জানেন তাহলে কিন্তু এই কোশ্চেনে অ্যান্সার করতে পারবেন না। সেটিং বা সেট আপ করা হয়েছে আকাশের একটা জোন বা আকাশের উচ্চতার জোন, সেটাও তাই করেছে। এখানে দেখেন যে পুরো ইউনাইটেড স্টেট বা আমেরিকা মাটি থেকে 365 মিটার উঁচুতে পুরো দেশটাই হচ্ছে, সেই দেশটাকে বলা হচ্ছে, পুরো দেশের যে এরিয়াটা আছে এই এরিয়াকে বলছে কন্ট্রোলড এয়ার স্পেস বা নিয়ন্ত্রিত আকাশসীমা। ওই আকাশসীমা যদি পারমিশন ছাড়া কোনো প্লেন ঢুকে পড়ে অন্য কোনো দেশ থেকে, তাহলে ওইটাকে মিসাইল মেরে ফেলে দিবে। ঠিক আছে, আপনাকে পারমিশন নিয়ে আকাশসীমায় ঢুকতে হবে। বলে না এই যে যুদ্ধ হচ্ছে, সব দেশ কি বলছে যে আমাদের আকাশসীমা এখন বন্ধ ঘোষণা করা হলো। ঠিক আছে, অর্থাৎ কোনো প্লেন ওই আকাশে উড়লে ওটাকে ফেলে দেওয়ার
অনুমতি আছে, কারণ এটা এখন ওই আকাশসীমাগুলো এখন পুরোপুরি বন্ধ। তো মাটি থেকে 365 মিটারের উঁচুতে পুরো দেশটা হচ্ছে কন্ট্রোলড এয়ার স্পেস। এই প্যারাতে আসলে উচ্চতা নিয়ে কথাবার্তা বলা আছে। যেমন দেখেন যে আপনারা যে লাস্ট লাইনও পড়তে চান, দেখেন এই প্যারা লাস্ট লাইনে বলা আছে বিলো 365 মিটার পাইলট হু ওয়ান্ট দ্য প্রোটেকশন অ্যাফোর্ড বাই দ্য এটিসি ক্যান ইজিলি এন্টার দ্য কন্ট্রোলড এয়ার স্পেস। অর্থাৎ এই লাইনেও কি বলা আছে বলেন তো? এই লাইনটা উচ্চতা নিয়ে বলা আছে না? 365 মিটারের নিচে যদি কোনো পাইলট উঠতে চায় তাহলে সে তারও হচ্ছে কন্ট্রোল এয়ার স্পেসের ইজিলি চলে আসতে পারবে। অর্থাৎ দুইটা, এই প্যারাটা পুরোটাই আসলে উচ্চতা নিয়ে কথাবার্তা বলা আছে। 365 মিটার, এখানেও 365 মিটার, তাহলে এটা হচ্ছে অ্যালটিটিউড অর্থাৎ উচ্চতা নিয়ে কথা বলা আছে। এটার জন্য অ্যান্সার হবে 4। বুঝতে পেরেছেন সবাই? ক্লিয়ার? এটা উচ্চতা নিয়ে বলা হচ্ছে, এটাই ক্লিয়ার আপনাদের কাছে? তাহলে আমরা নেক্সটে যাই। বুঝেন না আপনারা? হ্যালো? আরেকবার যদি একটু কাইন্ডলি বলতেন এটা। ওকে ওকে, এই প্যারাতে আসলে কি নিয়ে বলা আছে আপনি যদি পড়ে দেখেন, এটা আসলে কি নিয়ে বলা আছে যে এটিসি বা এক্সটেন্ড ওভার, এটিসি বলতে তো এয়ার ট্রাফিক কন্ট্রোল, আকাশে যে ট্রাফিক কন্ট্রোল আছে সেটা এক্সটেন্ড বা সেটার ব্যাপ্তি ওভার ভার্চুয়ালি দ্য এন্টার ইউনাইটেড স্টেট, পুরা ইউনাইটেড স্টেটেই এই এটিসি বা আকাশের ট্রাফিক কন্ট্রোলের সীমানা দেওয়া আছে। যেমন বাংলাদেশের এয়ার ট্রাফিক কন্ট্রোল আছে, পুরো বাংলাদেশে যতখানি আকাশ আছে সেই আকাশের কন্ট্রোলটা হচ্ছে বাংলাদেশের এটিসি বা এয়ার ট্রাফিক কন্ট্রোলের। সেটা কতখানি থেকে? ফ্রম 365 মিটার অ্যাবভ দ্য গ্রাউন্ড অ্যান্ড হ্যাঁ, মাটি থেকে 365 মিটারের উঁচু এবং তার থেকে যত উঁচু এরিয়া আছে সবগুলোই এই এয়ার ট্রাফিক কন্ট্রোলের আইনের ভেতরে বা এটার এটার নিয়ন্ত্রণের ভেতরে। তাহলে এই ব্যাপারটা আসলে কি নিয়ে বলা হচ্ছে? উচ্চতা নিয়ে না, 365 মিটারের উঁচু অ্যাবভ দ্য গ্রাউন্ড। আবার এখানে দেখেন বিলো 365 মিটার, অর্থাৎ এখানে 365 বলতে আসলে একটা উচ্চতা বলা হচ্ছে যে এত উঁচুর পরে যতখানি আকাশ আছে ততটুকু আসলে নিয়ন্ত্রিত এরিয়া, এর ভেতরে আপনি পারমিশন ছাড়া প্লেন চালাইতে পারবেন না। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে উচ্চতা নিয়ে বলা আছে। এবার কি বুঝতে পেরেছেন? জি জি। ওকে, 365 তো আসলে এখানে উচ্চতাই বলবে, কারণ এখানে তো কোনো রাস্তাঘাট নাই আকাশে, ওটা উচ্চতা দিয়েই প্লেন গুলো চলাফেরা করে, বলে দেয় যে এই প্লেন এত উঁচু দিয়ে উড়বে। ঠিক আছে, এটা পারমিশন নিতে হয় প্লেন চালানোর আগে। এরপর হচ্ছে এফ। এফটা যদি দেখেন তো এফটা আপনারা পড়েন তো, এটার অ্যান্সারটা কি হতে পারে? দ্য FAA দেন রিকগনাইজ টু টাইপস অফ অপারেটিং এনভায়রনমেন্ট, দুই ধরনের অপারেটিং এনভায়রনমেন্ট, প্লেন চালানোর যে পরিবেশ সেটা নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। ইন গুড মেট্রোলজিক্যাল কন্ডিশন, ভালো আবহাওয়া বা ভালো পরিবেশে ফ্লাইং উড বি পারমিটেড আন্ডার ভিজুয়াল ফ্লাইট রুলস, ফ্লাইট গুলো চালাইতে হবে ভিজুয়াল ফ্লাইট রুলস নিয়ে। এখানে রুলস মানে কি? আইন নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, রুলস এবং এনভায়রনমেন্ট আবহাওয়া। দেখেন তো এরকম কোনো আছে কিনা রুলস এবং আবহাওয়া নিয়ে কোনো প্যারায় বা কোনো হেডলাইন এই আছে? 8 আহ, নম্বরটা 8 আট নম্বরটা নাম্বারটা সেটিং রুলস টু সেটিং ওয়েদার রুলস টু কন্ডিশন। ওয়েদার কন্ডিশন। 8 ইয়েস নাম্বারটা আছে ভাইয়া, ইয়েস, সেটিং রুলসের ওইটা। সেটিং রুলস টু ওয়েদার কন্ডিশন আমরা কিভাবে বুঝলাম? কারণ এই প্যারা দেখেন যে ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন এই দুইটা মিলেই বলা আছে যে অপারেটিং এনভায়রনমেন্ট এবং গুড মেট্রোলজিক্যাল কন্ডিশন, ভালো আবহাওয়া, এই দুইটা মিলে আবার বলছে কিছু আইন আছে যে কোন আবহাওয়াতে প্লেনগুলো কিভাবে চলবে, অর্থাৎ যদি ঝড় বৃষ্টি হয় প্লেনগুলো কিভাবে চলবে, আর যদি ভালো আবহাওয়া থাকে তাহলে তো প্লেন চলবে, সেই রুলসটা কিভাবে ফলো করতে হবে সেটা নিয়ে বলা আছে। তাহলে এফ এর জন্য আমরা অ্যান্সারটা দিব 8, প্যারাগ্রাফ এফ এর জন্য আমার অ্যান্সার হচ্ছে 8। তারপরে জিটাও আপনারা করেন, এফটা যেহেতু আপনারা পারলেন, জিটা একটু দেখেন যেহেতু লাস্টের দিকে চলে আসছে, এটাই লাস্ট প্যারা। কন্ট্রোলড এয়ার স্পেস ইজ ডিভাইডেড ইনটু সেভারাল ডিফারেন্ট টাইপস, যে এয়ার স্পেসটা নিয়ন্ত্রিত এয়ার স্পেসের ক্যাটাগরি। ক্যাটাগরি বিভিন্ন ভাগে ভাগ করা আছে, ডেজিগনেটেড বাই দ্য লেটার অফ আলফাবেট। আবার বলা আছে আনকন্ট্রোলড এয়ার স্পেস ইজ ডেজিগনেটেড ক্লাস এফ। অর্থাৎ এখানে কি করা হয়েছে এই প্যারাতে বলেন তো? বললেন তো আপনি যে কি করা হয়েছে এখানে? বিভিন্ন এয়ার স্পেস এটাকে ক্যাটাগরি ভাগ করে দেওয়া হয়েছে। বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে দেয়। তাহলে এটা জন্য কোনটা নিতে পারি এই 7 অপশন হ্যাঁ, থেকে? এটা যে ভি ওই যে দুইটা আছে ডিফাইনিং ওইটা হবে মনে এয়ারবেস হয়, ক্যাটাগরিজ, ডিফাইন্ডিং এয়ার স্পেস ক্যাটাগরি। 7 ইয়েস, নাম্বারটা। 7 নাম্বারটা ডিফাইনিং এয়ার স্পেস ক্যাটাগরি। ডিফাইন্ড 7 ক্যাটাগরি, নাম্বারটা হ্যাঁ। কারণ আমরা এখন কি আপনাদের কি এই পুরা প্যারা পড়ার কি কোনো প্রয়োজন আছে? নাকি আপনারা ফার্স্ট লাইন পড়লে বুঝতে পারতেছেন যে এটা ডিফাইনিং এয়ার স্পেস ক্যাটাগরিজ দিয়ে আমাদের এটা হয়ে যাচ্ছে না? তাহলে এটার জন্য অ্যান্সারটা হবে না, প্রথম 4-5টা সর্বক্ষেত্রে তো ধরতে ফার্স্ট পারলে লাইন হয় না, বাকিগুলো ইজি। সর্বক্ষেত্রে তো পুরো প্যারাগ্রাফও পড়তে হয়, হ্যাঁ পুরো বেশিরভাগই প্যারাগ্রাফ। তো মানে পুরো প্যারাগ্রাফে পড়ে। হুম। কিন্তু আমরা যদি ওভারভিউ করি আজকের ক্লাসে, আমরা যদি ওভারভিউ করি আমরা দেখেন তো উত্তরগুলো কোন লাইন পরে পেয়েছি। প্রথম কোশ্চেনটা হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে গ্র্যান্ড ক্যানিয়নে 1956 সালে, সেটার ফলে এফএ তৈরি হয়েছে। তাহলে ফার্স্ট লাইন পড়ে আমরা খুঁজে পাইলাম যে এই যে এভিয়েশন ডিজাস্টার বা দুর্ঘটনা, এই যে অ্যাক্সিডেন্ট, এটার সাথে আমাদের ম্যাচ হয়েছে। আবার সেকেন্ডটা তো এটা দিয়ে দেওয়া আছে বি নাম্বার প্যারা, এটা যে লিখে দেওয়া আছে মোটামুটি হাফ প্যারাগ্রাফ পড়ার মধ্যে সবগুলো পাওয়া গেছে ভাই এবার। ইয়েস, হাফ বলতে এই প্যারাটা তো আসলে খুবই ছোট, এটা 2 লাইনের একটা প্যারা, এটা মানে বাদে। অনেকগুলোই তো মানে 2-3 লাইন 4 লাইন পর্যন্ত পড়তে হয়েছে, ওইটা হিসাবে আর কি বললাম। হ্যাঁ ওইটাতে জাস্ট আমাদের একটু তো পড়া লাগবে, মেইনলি নিয়ম তো আসলে পুরো প্যারাই পড়া, তাই না? নিয়ম তো আসলে পুরো প্যারা পড়ে আপনি যেটা বুঝবেন সেটার জন্য একটা হেডলাইন, কিন্তু পরীক্ষার হলে তো এত সময় নেই আপনার পুরো প্যারা পড়ার। তো এর জন্য আপনার কি করতে পারে, জাস্ট ফার্স্ট লাইন, যদি ফার্স্ট লাইন না পড়ে বুঝতে পারেন তাহলে সেকেন্ড লাইন যাবেন, সেকেন্ড লাইন পড়ে না পারলে তখন হচ্ছে লাস্ট লাইন। তো স্বাভাবিকভাবে ফার্স্ট 2টা লাইন পড়লে আমাদের হয়ে যাবে। দেখেন প্রতিটা কোশ্চেনে এটার ক্ষেত্রে ফার্স্ট লাইন হয়ে গেছে, তারপরে এটার ক্ষেত্রে ফার্স্ট সেকেন্ড লাইন পর্যন্ত, বা এটাও ফার্স্ট লাইন সেকেন্ড লাইনে যায় নাই, তারপরে এইটাতে আসলে আমাদের ফার্স্ট লাইন লাস্ট লাইন সবই পড়া লাগছে, কারণ প্যারাটাতে
বলার পরে আবার বলছে যে এটা আসলে ইনকমপ্লিট, তাহলে আপনাকে বলছে আরো পড়তে হবে আপনাকে। ইনকমপ্লিট যেহেতু, তাহলে আপনাকে কমপ্লিট করার জন্য পুরো প্যারাটাই পড়া লাগছে। এইটার ক্ষেত্রে শুধুমাত্র ব্যতিক্রম একটা নিয়ম হয়েছে। এটা হবেই, কারণ এখানে যে 6-7টা কোশ্চেন থাকে এর ভিতরে একটা কোশ্চেন থাকবেই আপনাকে সময়, যেটা আপনাকে নিবে সময় বেশি নেওয়ার জন্য। ঠিক আছে, প্যারাগ্রাফ ই এর জন্য আমরা ফার্স্ট 2 লাইন পড়লেই হয়ে গিয়েছে, লাস্ট লাইন আমরা এমনি এক্সট্রা এক্সট্রা ভাবে পড়েছি। এটা আসলে না পড়লেও চলতো, কারণ এখানে বলা আছে 365 মিটারের উঁচুতে, হয়ে গেছে। আবার এফ এর জন্য ফার্স্ট লাইন পড়লে আপনারা পেয়ে গেছেন, ফার্স্ট না সেকেন্ড লাইন পর্যন্ত পড়া লাগছে। আবার জি এর জন্য ফার্স্ট এবং সেকেন্ড লাইন, এই 2 লাইন পড়লে হয়েছে। তাহলে আমরা সামারাইজ করে বুঝলাম যে আমাদের 2টা লাইন পড়লে আমাদের হয়ে যাচ্ছে, সম্পূর্ণ পড়া লাগছে না। ক্লিয়ার? বুঝতে পেরেছেন এই কোশ্চেনগুলো? এখন যদি আমরা চেক করি অ্যান্সারটা, দেখি অ্যান্সারগুলো হয়েছে কিনা। এই যে দেখেন, আমাদের 14-এর 2, 15-এর 3, 16-এর 5, 4, 7, সরি 8 এবং 7 সবগুলো আমাদের অ্যান্সার হয়েছে। তাহলে এই টেকনিকটা কি আপনারা ধরতে পেরেছেন? এটা কি ক্লিয়ার আপনাদের কাছে? আমাদের হেডলাইন ম্যাচিং আমরা কিভাবে করব? জি ভাইয়া, প্র্যাকটিস করতে হবে একটু। প্র্যাকটিস করতে হবে অবশ্যই, প্র্যাকটিস ছাড়া আসলে কোনো কিছুই হয় না। যেমন দেখেন এই যে মেসি, তারপরে ক্রিকেটে যদি বলি বিরাট কোহলি, বাংলাদেশের মুশফিকুর রহিম, এরা আসলে ভালো প্লেয়ার কিভাবে হয়েছে? এরা কিন্তু প্র্যাকটিসে অনেক সময় দেয়। বা ক্রিস্টিয়ানো রোনালদো, এরা কিন্তু প্র্যাকটিসে বেশি সময় দেয়। এরা এত ভালো প্লেয়ার, আর যদি মনে করে যে আমি তো সব জানি ফুটবলের, তাহলে আমার আর প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নাই। তাহলে এটা না, তারা কিন্তু এমনি জেনারেল প্লেয়ার থেকে এই প্লেয়ার গুলো আরো বেশি প্র্যাকটিস করে। এটা মনে রাখবেন। তো আপনাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এই টেকনিকের উপরে। ক্লাস রেকর্ডিং তো থাকছেই আপনাদের কাছে, তারপরও এই টেকনিকের উপর আপনারা যত বেশি প্যাসেজ সলভ করবেন তত বেশি ক্লিয়ার হয়ে যাবে। এমন থাকতে পারে যে প্রতিটা কোশ্চেনে 6-7টা কোশ্চেনের ভিতরে একটা কোশ্চেন আপনার কঠিন লাগছে, তো এটা হতেই পারে। কিন্তু বাকি যে কোশ্চেন গুলো থাকবে, যেমন এখানে ডি প্যারাটা একটু কঠিন ছিল 16, বাকি এই যে 14, 15, 17, 18, 19 এইগুলো আপনি পারতে হবে। ঠিক আছে, যেটা কঠিন হবে সেটা আমার কাছে ফোন দিয়ে অথবা মেসেজ করে বুঝে নেবেন। ঠিক আছে, তাহলে এইটা হলো আমাদের প্রথম ম্যাচিং, হেডলাইন ম্যাচিং। এখন আমরা আসছি সেকেন্ড ম্যাচিং এ, যেটা সব থেকে সহজ। কোশ্চেনগুলো আপনার কি কেউ ট্রাই করেছেন এর আগে সলভ করার? মানে হেডিং ম্যাচিং আর এটা দুইটাই আমি ট্রাই করছি, দুইটার একটাও হয় না। ওকে, তো এটার একটা টেকনিক আছে। এটা আপনি এই কোশ্চেনগুলো আমাদের, যেটা আমি শুরুতে বলা হয় নাই, এই যত ধরনের ম্যাচিং আজকে আমরা করলাম সবগুলোই সিরিয়াল মেনটেন করে না। কোনো সিরিয়াল নাই কোশ্চেন অ্যান্সারে। যেমন আমরা এর আগে ট্রু ফলস ক্লাস করেছি, গত দিন ফিল ইন দা ব্লাঙ্কস করেছি, সবগুলো, কিংবা এমসিকিউ ক্লাস সামনে আসছে, এগুলো সবগুলোই একটা সিরিয়াল অনুযায়ী অ্যান্সারগুলো থাকে। সরি, কিন্তু এই ম্যাচিং টাইপের কোশ্চেনে কোনো সিরিয়াল মেনটেন করে না। এর জন্য আপনি যদি প্রশ্নের সাথে পড়ে যান, তাহলে অ্যান্সার গুলো অত সহজে খুঁজে পাবেন না যে এই প্যারাতে এই কোশ্চেন অ্যান্সার, পাঁচের অ্যান্সার এই প্যারাতে, ছয়ের অ্যান্সার বি প্যারাতে, না, এটা কখনোই হবে না। তাহলে তো এই যেহেতু এই কোশ্চেন অ্যান্সার গুলো আসলে কোনো প্যারার নির্দেশ করে, তো এর জন্য ওরা ইচ্ছা করে এটা ওলট পালট করে দেয়। তো এই যে কোশ্চেন যেটা আছে, ম্যাচ ইজ ইভেন্ট উইথ কারেক্ট ন্যাশনালিটি, এই কোশ্চেন গুলো আমরা এমন একটা টেকনিকে অ্যাপ্লাই করবো যেটাতে আমাদের খুব দ্রুত খুঁজে পাবো। এটা হচ্ছে উল্টা ভাবে এই কিন্তু কোশ্চেন ভাই, গুলো সলভ করবো। হ্যাঁ বলুন। লিস্ট অফ ন্যাশনালিটিস গুলো আমার সম্ভবত যতটুকু ধারণা যে আপনার সিরিয়ালি থাকবে, দুইটার মধ্যে যে কোনো একটা সিরিয়ালি থাকার কথা। না, এটাও সিরিয়ালি থাকবে না। আমরা অ্যান্সার গুলো বের করলে আমরা বুঝতে পারবো। অ্যান্সার গুলো বের করি, তারপরে দেখেন যে এটা সিরিয়াল অনুযায়ী আমরা অ্যান্সার গুলো পাই কিনা। এগুলো থাকবে না। আচ্ছা, আসলে ম্যাচিং টাইপে আমরা গত ক্লাসে বলেছি, ম্যাচিং এর কোশ্চেনের বৈশিষ্ট্যই হচ্ছে ও সিরিয়াল মেনটেন করবে না। আর ট্রু ফলস, ফিল ইন দা ব্ল্যাঙ্কস, এমসিকিউ, অন্য যত কোশ্চেন আছে ম্যাচিং বাদে, সেন্টেন্স কমপ্লিশন আছে, বা গতদিন আমরা একটা কোশ্চেন করলাম না, এই যে এইটাই তো গতদিন আমরা করেছি, এই যে ছবি দেওয়া আছে, সব কোশ্চেন সিরিয়াল মেনটেন করবে। শুধুমাত্র কোশ্চেনে যদি ম্যাথ লেখা থাকে এই ওয়ার্ডটা, তাহলে দেখবেন যে ওইটা আর সিরিয়াল মেনটেন করবে। এটা এটা বৈশিষ্ট্য। তো এই কোশ্চেনগুলো আমরা কিভাবে সলভ করবো, সেটার জন্য আমরা হচ্ছে কোশ্চেনগুলো উল্টা ভাবে সলভ করবো। উল্টা ভাবে আবার কি বলে? তো এটা হচ্ছে যে আগে প্রশ্ন পড়বো না। এখানে যদি আপনি প্রশ্ন পড়েন উত্তর খুঁজে পাবেন, কিন্তু অনেক সময় লাগবে। তো এটা আমরা প্রশ্ন না পড়ে আগে উত্তর দেখবো। উত্তরে কি কি আছে? ব্যাবিলিয়ন্স, ইজিপশিয়ানস, গ্রিক, ইংলিশ, জার্মান, ফ্রেঞ্চ, এই যে 5-6টা দেশের নাম আছে না, এইগুলো আমরা জাস্ট দেখবো। এইগুলো হচ্ছে আমাদের কোশ্চেনের কিওয়ার্ড। ঠিক আছে, এখন এই কিওয়ার্ড দিয়ে আমরা এই ধরনের দেশের নাম কোথায় আছে এইটা আমরা একটা খুঁজে বের করার চেষ্টা করবো। তো আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি। দেখেন তো এ প্যারাতে এরকম কোনো দেশের নাম কি আছে? ব্যাবিলন, এগুলো বড় হাতের অক্ষরে ক্যাপিটাল লেটার থাকবে, তো এগুলো খুঁজে বের করা খুবই সহজ। 1 সেকেন্ডে আপনারা স্কিমিং করে এই যে বের ভাইয়া করতে। প্রথমটাই আছে, দ্বিতীয় লাইনটা, এই যে দ্বিতীয় লাইনে, এই তো, ব্যাবিলনিয়ান। এটা আপনি কি পড়ে পড়ে আসছেন নাকি জাস্ট চোখ বুলিয়ে স্কিমিং করে পেয়ে গেছেন এই ব্যাবিলন ওয়ার্ডটা? না না ভাইয়া, এটা চোখ বুলায় গেলাম চোখ মাত্র। গেলে। হ্যাঁ, এখন যদি আপনি এই প্রশ্ন পড়তেন, 5 নম্বর প্রশ্ন, দে ডিভাইসড এ সিভিল ক্যালেন্ডার ইন হুইচ মান্থস আর ইকুয়াল ইন লেন্থ, এইটা খুঁজে বের করতে অনেক সময় লাগতো না এই ধরনের তথ্য? আর এইটা খুঁজে বের ভাইয়া করতে, আসলে অনেক সময় লাগে, হ্যাঁ অনেক সময় নর্মালি লাগে। করতে গেলে আমার 2 ঘন্টা সময় চলে যায়। ওকে, তাহলে আমরা যদি এটা উল্টা ভাবে সলভ করি, দেখেন এই যে ব্যাবিলিয়ন কথাটা আছে, এইটা যদি খুঁজি, তাহলে দেখলেন যে আপনি 1 থেকে 5 সেকেন্ডের ভিতরে উত্তরটা খুঁজে পাইলেন। তো এখন দেখবো যে ব্যাবিলিয়নরা কি করেছে। ব্যাবিলিয়ন বিগান টু মেজার টাইম ইন্ট্রোডিউসিং ক্যালেন্ডার টু কোঅর্ডিনেট কমুনাল অ্যাক্টিভিটিস। তার মানে আমরা যেখানে কিওয়ার্ড গুলো দাগাই, ব্যাবিলিয়ন একটা সময় নির্ধারণের জন্য তারা হচ্ছে একটা ক্যালেন্ডার তৈরি করেছে। সেই ক্যালেন্ডারে তারা কি করতো? কমুনাল অ্যাক্টিভিটিস, অর্থাৎ তাদের দৈনন্দিন কমন বলতে কমন কাজগুলো, সেগুলো তারা ওই ক্যালেন্ডারে লিখে রাখতো, বা এই ধরনের কাজের জন্য তারা ক্যালেন্ডার ইউজ করতো। তাহলে আমরা বুঝতে পারলাম ব্যাবিলিয়নরা একটা ক্যালেন্ডার তৈরি করেছে সময় নির্ধারণের জন্য, সেখানে তারা দৈনন্দিন কার্যক্রম বা কমুনাল অ্যাক্টিভিটিস করতো। এখন আপনারা দেখেন তো 5 থেকে 8-এর ভেতরে এরকম কোনো কথাবার্তা আছে কিনা একটা ক্যালেন্ডার তৈরি করেছে কাজ করার জন্য বা কমুনাল অ্যাক্টিভিটিস এর জন্য? দেখেন তো আছে কিনা। 8 নাম্বারটা।
8 নম্বরে কি বলেছে, দে ক্রিয়েটেড এ ক্যালেন্ডার, তার একটা ক্যালেন্ডার তৈরি করেছে টু অর্গানাইজ পাবলিক ইভেন্টস অ্যান্ড ওয়ার্ক শিডিউল। পাবলিক ইভেন্টস অ্যান্ড ওয়ার্ক শিডিউল বলতে কি কমনাল অ্যাক্টিভিটিস হচ্ছে, পাবলিক ইভেন্ট বলতে সারাদিনের কাজ, ওয়ার্ক শিডিউল বলতে অ্যাক্টিভিটিস, ক্যালেন্ডার ক্যালেন্ডার আছে। তাহলে এই কাজটা কারা করেছে তাহলে 8 নম্বরে? এটার সাথে তো এই যে 8 নাম্বারটা মিলে যায় ভাই, অনেকগুলো কিওয়ার্ড এটার সাথে মিলে। ইয়েস, তাহলে 8 এর অ্যান্সার হচ্ছে এ। তাহলে দেখেন এই কোশ্চেন সলভ করতে কি আপনার 1 মিনিট সময় লাগবে এই ধরনের কোশ্চেন সলভ করতে? আর এর জন্য আমরা বলি যে না তো। এইটা হচ্ছে সব থেকে সহজ ম্যাচিং যদি আমার টেকনিকটা অ্যাপ্লাই করেন। কিন্তু আপনি যদি এই কোশ্চেনটাই সহজভাবে ট্রাই করার চেষ্টা করেন, যে প্রশ্ন পড়ে দে ক্রিয়েটেড এ ক্যালেন্ডার টু অর্গানাইজ পাবলিক ইভেন্টস অ্যান্ড ওয়ার্ক শিডিউল, এইটা খুঁজে বের করতে অনেক সময় লাগবে। এই যে 3টা কিওয়ার্ড দিবেন আপনার প্যাসেজ থেকে, ক্যালেন্ডার, পাবলিক ইভেন্টস, ওয়ার্ক শিডিউল, এইগুলো আবার প্যাসেজের ভিতর খুঁজবেন, আর এগুলো যেহেতু সিরিয়ালি থাকবে না। দেখেন 8 এর কোশ্চেনের অ্যান্সার এ নাম্বার প্যারাতে আছে, তাহলে অবশ্যই 5, 6, 7 এগুলো আরো নিচের দিকে আছে, কোনো সিরিয়াল তো মেনটেন করছে না। সিরিয়াল মেনটেন করলে 5 এর অ্যান্সার হয়তো এ, তাই না? তাহলে এটা যেহেতু সিরিয়াল মেনটেন করছে না, এগুলো খুঁজে বের করতে অনেক সময় লাগবে। তো এর জন্য আমরা এই কোশ্চেনগুলো বক্সের ভেতরে যেগুলো আছে সেগুলো আমরা এই উল্টাভাবে সলভ করবো। আপনাদের এই কোশ্চেনেরই আরেকটা আছে, সেটা হচ্ছে বিভিন্ন বিজ্ঞানীর নাম দেওয়া থাকবে, ওইটা আমরা একটু দেখি। আমাকে একটু সময় দেন, আমি একটু এখান থেকে আমি এরকম আরেকটা কোশ্চেন আমি একটু দেখাই, তারপরে এটা আমি আসছি সলভ করতে। আচ্ছা এটা হচ্ছে ভাই, লিস্ট অফ হেডিংস এ কি এই সেম সেম পদ্ধতিতে কি করব? না না, লিস্ট অফ হেডিংস যেটা শিখিয়েছি যে দুই দুই লাইন পড়ে পড়ে, ওইটাই আপনারা হ্যাঁ করবেন। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, এটা বুঝতে হচ্ছে পেরেছি। এইটাতে ওকে। আমরা আসি। এটা কি ডেড সি স্ক্রোল, এরপরে প্যাসেজটার নামটা আমরা একটু দেখি। এই যে পেয়েছি আমরা, দেখেন তো এই প্যাসেজটার নাম হচ্ছে সেকেন্ড অ্যাটেম্প্ট অ্যাট ডোমেস্টিকেটিং দ্য টমেটো। ঠিক আছে, টমেটো আবার কিভাবে বাসায় চাষ করা যায়, ছাদে, বাড়ির ছাদে বা বাসার আঙিনায়, সেটা দেখেন। এখানে লিস্ট অফ রিসার্চার বা বিভিন্ন বিজ্ঞানী নাম দেওয়া আছে। এইখানে আমরা যদি কোশ্চেনগুলো সলভ করতে যাই, ডোমেস্টিকেটিং দ্য সার্টেন প্লান্টস কুড অ্যালো দেম টু অ্যাডাপ্ট ফিউচার এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ, অনেক বড় বড় লাইন, এইগুলো খুঁজে বের করতে অনেক সময় লাগবে আমাদের এরকম লাইনগুলো। এর জন্য এই কোশ্চেনগুলো আমরা কি করব, নিয়মটা হচ্ছে উল্টা ভাবে সলভ করবো। আগে দেখবো যে এখানে বিজ্ঞানীর নাম কার কার দেওয়া আছে, জর্জ কুদলা, তারপরে এরকম 4, 5 জন বিজ্ঞানীর নাম দেওয়া আছে, এদের নাম আমরা প্যাসেজের ভিতরে খুঁজবো, এদের নাম কোথায় আছে। তো দেখেন এই প্যারাতে এইখানে লাস্টে আছে, আর কোনো বিজ্ঞানীর নাম নাই, আপনারা খুঁজলেও পাবেন না। তো এইখানে দেওয়া আছে জর্জ কুদলা অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ মুনস্টার, জার্মানি। তিনি কি বলেছেন, দেয়ার আর 50,000 এডিবল প্লান্টস ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে খাওয়া যায়, এডিবল বলতে খাওয়ার যোগ্য, এমন গাছপালা আছে 50,000 পৃথিবীতে। বাট 90% অফ আওয়ার এনার্জি, আমাদের এনার্জির 90%ই কামস ফ্রম জাস্ট 15 ক্রস। আমাদের এনার্জির 90%ই আসে জাস্ট 15টা গাছ থেকে। তাহলে এই কথাটা কে বলছে, জর্জ কুদলা। এখন আমরা দেখবো যে এরকম কোনো কথাবার্তা আছে কিনা। এর জন্য 23 নম্বরে দেখেন এরকম কথাবার্তা আছে যে হিউম্যান অনলি মেক ইউজ অফ এ স্মল প্রপোর্শন অফ দ্য প্লান্ট ফুড অ্যাভেলেবেল অন আর্থ। মানুষ ব্যবহার করে শুধুমাত্র খুবই কম পরিমাণের প্লান্টের যে ফুডগুলো আছে এগুলো মানুষ ব্যবহার করে, কারণ 50,000-এর মতো গাছ খাওয়া যায়। যেমন চাইনিজরা হয়তো বা 50,000-ই তারা খায়, পৃথিবীর সবাই তো এরকম না, তো সবাই এভাবে এত খায় না। বাঙালিরা ধান, গম, ভুট্টা এরকম 4, 5টা ফসল থেকে বাঙালিরা খায়, আমেরিকানরা আলু খায়, এরকম বিভিন্ন দেশে বিভিন্ন ফসল আছে। কিন্তু 50,000 খাওয়া যায় এরকম সবাই খেতে পারে না। ঠিক আছে, তার অর্থাৎ মানুষ খুবই কম পরিমাণের খাবার খাচ্ছে, যেগুলো পৃথিবীতে ব্যবস্থা আছে কিন্তু মানুষ খাচ্ছে অনেক কম। তো এই কথাটাই কে বলছে, জর্জ কুদলা। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে এ। এখন এই কোশ্চেনটা আপনি যদি সোজাভাবে সলভ করতে যাইতেন, হিউম্যান অনলি মেক ইউজ অফ স্মল প্রপোর্শন, এই লাইন খুঁজে বের করতে আপনার অনেক সময় লাগতো। তো এই কোশ্চেনগুলো এই বক্সের ভেতরে যে ম্যাচিং গুলো দেওয়া থাকবে, এগুলো তাহলে এখন থেকে আমরা কি করব, একদম প্রশ্ন পড়ে সলভ করব নাকি উত্তর দিয়ে সলভ করব বলেন তো, কিভাবে করব? উত্তর দিয়ে। অ্যান্সার দিয়ে। এইটা কি সহজ না? উত্তর দিয়ে। এটা সহজ এবং টাইম অনেক কম লাগবে। ঠিক আছে, তো এই হচ্ছে স্যার আমাদের। অ্যান্সারটা বুঝতে পারি নাই ভাই। ওকে, অ্যান্সারটা বুঝতে পারেন নাই। তো এইখানে দেখেন জর্জ কুদলা পেয়েছেন এখানে প্যারার ভেতরে। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি। উনি কি বলেছেন, দেয়ার আর 50,000 এডিবল প্লান্টস ইন দ্য ওয়ার্ল্ড। এটা মানে কি, দেয়ার আর 50,000, 50,000 খাওয়ার যোগ্য প্ল্যান্ট আছে। হ্যাঁ, মানুষ খেতে পারে এমন গাছ সংখ্যা আছে পৃথিবীতে 50,000। বাট 90% অফ আর এনার্জি, আমাদের 90% এনার্জি বা শক্তি, শরীরে তো আমরা শক্তি পাই খাবার খেয়ে, তাই না? তো আমাদের শক্তির 90%ই কামস ফ্রম জাস্ট 15 ক্রস। এই এনার্জিটা আসে মাত্র 15টা গাছ থেকে। আমাদের শক্তির শরীরে, এখন আমি যে ক্লাস নিচ্ছি, আপনারা ক্লাস করছেন, এটা তো এনার্জি খরচ হচ্ছে। তো এই এনার্জিটা আসে মাত্র 15টা ফসল থেকে বা 15টা খাওয়া যায় এমন গাছ থেকে। তাহলে মানুষ কি করছে, 50,000 খাইলে কি খুব ব্যবহার করতো না অনেক বেশি গাছপালা? এখানে বলছে যে হিউম্যান অনলি মেক ইউজ অফ এ স্মল প্রপোর্শন অফ দ্য প্লান্ট ফুড, মানুষ খুবই কম পরিমাণে খাওয়া যায় এমন গাছ খায়। কথা ঠিক আছে না? 50,000-এর ভিতরে 15টা গাছ খাচ্ছে মানুষ, বা 15টা গাছের ফসল। তাহলে এই কথা কি ঠিক আছে না? জি ভাই, ঠিক আছে। তাহলে কি এখন কি মিলছে যে এখন এখন মানুষ জি বুঝতে মানুষ পারছি। খুবই কম পরিমাণে খাবার খাচ্ছে এই গাছপালা থেকে? তাহলে এই কথাটা বলছে জর্জ কুদলার। আর এই কোশ্চেন যদি আপনারা এরকম বড় বড় বিজ্ঞানীর কথাবার্তা এগুলো যদি সোজাভাবে সলভ করতে যান, আপনার এক কোশ্চেনে 2 মিনিট 3 মিনিট লাগবে। আর এইগুলো থাকবে প্যাসেজ 3-তে বা প্যাসেজ 2-তে। প্যাসেজ 1-এর এই ধরনের কোশ্চেন আপনারা পাইবেন না। সেক্ষেত্রে কি হবে, অনেক সময় লাগবে, কারণ প্যাসেজগুলো থাকবে কঠিন এবং গবেষণামূলক থাকবে, এগুলো খুঁজে বের করতে সময় লাগবে। এমসিকিউ থাকবে এই ধরনের কোশ্চেনে, সেগুলো আমরা নেক্সট কোন একটা ক্লাসে শিখিয়ে দিব। প্রতিটা কোশ্চেনে আলাদা আলাদা টেকনিক আছে, টেকনিক ছাড়া আপনি রিডিং এ সার্ভাইভ করতে পারবেন না। তো আমরা আমাদের প্যাসেজে আসি। আমাদের প্যাসেজে
প্রথমটা আমরা পাইলাম ব্যাবিলিয়ন। এরপরে আমরা কি করতে পারি? আমরা কি এই 5-6 কোশ্চেন গুলো কি দেখবো, নাকি এই নাম খুঁজবো? ইজিপশিয়ান, গ্রিক, জার্মান, ফ্রেঞ্চ, কি করতে পারি আমরা? এক নামগুলো খুঁজবো। নামগুলো খুঁজবো। তো তাহলে দেখেন ভাই তো নামগুলো খুঁজবো, নামগুলো খুঁজলে তো আমাদের জন্য ইজি হয়ে ইজি যায়। হয়ে যাচ্ছে। তো দেখেন তো এরকম কোনো নাম আছে কিনা বি প্যারাতে, কিংবা যেখান থেকে পেয়েছেন উত্তরটা ওর নিচ থেকে বি প্যারা পর্যন্ত কোনো দেশের নাম কি আছে? এগুলো বড় হাতের অক্ষরে থাকবে। যেমন দেখেন এখানে যদি আমরা যাই, এই যে জর্জ কুদলা, প্যারার ভেতরে জর্জ কুদলা বড় হাতের অক্ষর আছে, ক্যাপিটাল ওয়ার্ড, এগুলো খুঁজে বের করতে পারবেন। ঠিক আছে, এই যে চিয়া জিয়া গাও, চাইনিজ লোক, এনার নামও দেখেন বড় হাতের অক্ষর আছে, যে চাইনিজ একাডেমি অফ সায়েন্স। তো এগুলো বড় হাতের অক্ষরে থাকবে বা ক্যাপিটাল ওয়ার্ডে থাকবে, এগুলো ইজিলি চোখে পড়বে আপনার। ঠিক আছে, দেখেন তো এরকম কোনো নাম আছে কিনা এই পরের প্যারাতে। এইভাবে আরো খুঁজতে সুবিধা হবে, সাদা করে দিয়েছি, দেখেন তো। নাই, দেখেই তো পাওয়া যাচ্ছে না এখানে, দেখেন তো পার্টিকুলার প্লান্ট। ভাই আরো নিচের দিকে যাইতে হবে, এখানেও হ্যাঁ নাই নিচে, তার মানে আসলে। এখানে আর নাই। তাহলে আমরা একটু নিচের দিকে যাই, কি হলো এটা? হ্যাঁ দেখেন তো পরের সি প্যারাতে কোনো দেশের নাম আছে কিনা? ইজিপশিয়ান আছে, রোমান আছে। ওই যে ইজিপশিয়ান। রোমান ইজিপশিয়ান আছে। ইম্পেরিয়াল আর রোমান তো এর ভিতরে ইজিপশিয়ান নাই, আছে। যেটা এর ভিতরে নাই সেটা খুঁজে লাভ নাই। এখানে রোমান কি আছে কোনো? ওই ব্যাবিলনে যে। তাহলে না, ওই যে ইজিপশিয়ান ইজিপশিয়ান আছে আছে। ভাইয়া। তাহলে ইজিপশিয়ানরা কি করেছে আমরা একটু পড়ে দেখি। ইজিপশিয়ান হ্যাড ফর্মুলেটেড এ মিউনিসিপাল ক্যালেন্ডার হ্যাভিং 12 মান্থস অফ 30 ডেজ। ইজিপশিয়ানরা একটা ক্যালেন্ডার তৈরি করেছে যেখানে মাস ছিল 12 মাস, এবং প্রতিটা দিন ছিল বা এরকম মাসগুলো ছিল 30 দিনের। ঠিক আছে, তো এই ধরনের ক্যালেন্ডার বা ইজিপশিয়ানরা একটা ক্যালেন্ডার তৈরি করেছে যেখানে 12 মাস এবং মাসগুলো 30 দিনের, এরকম কোনো কথাবার্তা আছে কিনা 5 থেকে 8-এ? দেখেন তো ফাইভ ক্যালেন্ডার নিয়ে কিছু আছে কিনা। 5, ফাইভ ফাইভ 5-এ বলছে দে ডিভাইসড এ 5 সিভিল ডিভাইস। ক্যালেন্ডার, তারা একটা ক্যালেন্ডার তৈরি করেছে। রাইট। তৈরি করছে হুইচ, ইন হুইচ মান্থস আর ইকুয়াল ইন লেন্থ। মান্থস। যেমন এখন ফেব্রুয়ারি তো চলে গেছে, এখন মার্চ মাস 31 তারিখে না, নাকি 30-এ মার্চ হয়? 31-এ মার্চ, মার্চ 31-এ, তারপরে ফেব্রুয়ারি 28-এ, জানুয়ারি 31-এ, আবার এপ্রিল মাস হয়তো বা 30 তারিখ, 30 দিনে। তো ইজিপশিয়ানদের যে ক্যালেন্ডারটা ছিল যেখানে 30 দিনের মাস ছিল, আবার লিপ ইয়ারে হয়তো বা 1 দিন বা 2 দিন অ্যাড করা হয়তো, সেটা অন্য বিষয়, অধিকাংশ মাসই ছিল 30 দিনের। তো এই কথাটা কারা করেছে? ইজিপশিয়ান। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি হবে? বি। খুব দ্রুত বের হয়ে যাচ্ছে না এই কোশ্চেনগুলোর অ্যান্সার? 1 সেকেন্ডেই পাওয়া যাচ্ছে, কিংবা হয়তো আপনার 1 মিনিট লাগবে না, 5 সেকেন্ড 10 সেকেন্ড এর ভেতরে আমার হয়ে যায় এই কোশ্চেনগুলো। আপনারা যদি ফাস্ট প্র্যাকটিস করেন হয়ে যাবে এগুলো একটু ইজি আছে। ইজি। এটা তো আমি বলে নিয়েছি ক্লাসের শুরুতে যে এইটা হচ্ছে সব থেকে ইজি টেকনিক। আমার টেকনিক অ্যাপ্লাই করলে সহজ, কিন্তু আপনি যদি এই একই কোশ্চেন, এইটা কিংবা আগেরটা, যদি এই প্রশ্ন পড়ে পড়ে সলভ করতে চান, তাহলে কি ইজি হবে? আপনাদের কাছে কি মনে হয়, ইজি কি হবে? আপনারা যদি অনেক 19টা, অনেক হ্যাসেল হবে। অনেক হ্যাসেল হবে। অনেক 19 নাম্বার প্রসেস পড়ে প্রশ্ন এখান তো থেকে খুঁজে পাওয়া যাবে না। খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে, অনেক সময় লাগবে। তো এটা টেকনিকের জন্য এটা সহজ। আবার এই যে আগে যেটা কোশ্চেন করলাম, সরি, এই যে প্যাসেজ 2-তে বা হেডিং ম্যাচিং, এইটাও যদি আপনারা পুরো প্যারা পড়ে বুঝতে চান, এটাতেও কিন্তু অনেক সময় লাগবে। এটা আমরা কি বলেছি, ফার্স্ট লাইন বা ফার্স্ট 2টা লাইন, এইটা পড়লে আপনার প্রতিটা কোশ্চেন কভার হয়ে যাবে। তো এইটাও আসলে সহজ যদি আপনারা টেকনিক অ্যাপ্লাই করেন। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা আসি কোনটাতে। আহ, আহ, এটা তো না, এখানে আমরা 2টা কোশ্চেন অ্যান্সার পেয়েছি, আমরা সি প্যারা পর্যন্ত পড়েছি। এখন দেখেন তো এখানে আর কোনো দেশের নাম আছে কিনা। এই যে ব্যাবিলন, ইজিপশিয়ান, এই 2টা পেয়ে গেছি। গ্রিক, ইংলিশ, জার্মান, ফ্রেঞ্চ, এরকম কোনো দেশের নাম কি আছে? এই যে আছে, না গ্রিক। না না, গ্রিক আছে। নিচে ইন একদম। ফার্স্ট টেম্পোরাল আওয়ার হুইচ ওয়ার ফার্স্ট অ্যাডপ্টেড বাই দ্য গ্রিক। গ্রিকরা কি করেছে? টেম্পোরাল আওয়ারটা তৈরি করেছে। তো দেখেন তো 6 এবং 7 নাম্বার কোশ্চেনে টেম্পোরাল আওয়ার নিয়ে কিছু লেখা আছে কিনা? 6 এবং 7 নম্বরে টেম্পোরাল আওয়ার। 6 মেবি ছয় হবে। নাম্বার 6 6 না, 6 টেম্পোরাল আওয়ার, এখানে আওয়ার নিয়ে কিছু বলা নাই। টেম্পোরাল আওয়ার অন্য জিনিস, এখানে বলছে ডিভাইডেড দ্য ডে। ভাই আমার নিয়ে কিছু বলে না, শুধু 7 নাম্বার আবার টাইম নিয়ে টাইম বলছে, তো কিপার এটাও তো নাকি? হবে টাইম না। কিপার টাইম 7 কিপার নম্বর। মানে ঘড়ি। আসলে এটাতে অ্যান্সার হইতে হবে মানে 100%। আওয়ার নিয়ে কিছু বলে নাই। ঠিক আছে, আপনাদের মেইনলি কোশ্চেনের কিওয়ার্ড মিলতে হবে। এখানে সিভিল ক্যালেন্ডার বা ক্যালেন্ডার কথা টাইম বলা আছে। কিপার, টাইম কিপার। আচ্ছা আমাকে শেষ করতে দেন। দেখেন এইখানে সিভিল ক্যালেন্ডার বলা আছে, এখানেও দেখেন এই যে মিউনিসিপাল ক্যালেন্ডার, এটা হচ্ছে এই যে ক্যালেন্ডার তৈরি করেছে। তো কিওয়ার্ড তো মিলতে হবে, এখানে কিওয়ার্ড তো কিছুই মিলছে না। টেম্পোরাল আওয়ার হুইচ ওয়াজ ফার্স্ট অ্যাডপ্টেড বাই দ্য গ্রিক, এখানে কিছুই নাই মিলছে না। ভাইয়া এখানে মিলে নাই। না মিললে আমরা পরের কোশ্চেনে যাবো, এইটাকে ঘুরাই ফিরে আমার অ্যান্সার বানাইতে হবে জোর করে, এরকম কোনো দরকার নাই। আমরা একটু পরের কোশ্চেনগুলো দেখি যে এরকম কোনো আছে কিনা। মনে করেন গ্রিক বাদ থাকলো আমাদের, ইংলিশ, জার্মান, ফ্রেঞ্চ, এইটিতে দেশের নাম তো আছে, আর কোশ্চেন আছে মাত্র 2টা, এখনো দেশের নাম আছে 3টা। যদি গ্রিক ধরি 4টা দেশের নাম, তো অবশ্যই যে প্রতিটা কোশ্চেনে যে একটা অ্যান্সার হইতে হবে এরকম কোনো নিয়ম নাই। তো আমরা একটু দেখি যে না, অন্য এখান দেশের। থেকে 2টা অলরেডি বাদ যাবে। 2টা অলরেডি বাদ যাবে। তো এখানে বলা আছে যে টেম্পোরাল আওয়ার হুইচ ওয়াজ ফার্স্ট অ্যাডপ্টেড বাই দ্য গ্রিক। তো এখানে টেম্পোরাল আওয়ার তো কিছুই না, এখানে আওয়ার নিয়ে কিছু আছে, আওয়ার, ঘন্টা, ঘন্টা নিয়ে কিছু বলা নাই, না বলছে? না না। তো তাহলে আমাদের একটু নিচের দিকে যাই, আমরা দেখি যে এরকম কোনো ইংলিশ, জার্মান, ফ্রেঞ্চ, এরকম কোনো দেশের নাম আছে কিনা। ডি নাম্বার দেখেন তো, ইংলিশ, জার্মান। আচ্ছা এটা হাইলাইট না করলে আরো ভালো বোঝা যাচ্ছে। কোনো দেশের নাম কি ক্যাপিটাল আছে? ইউরোপ আছে, কিন্তু ক্যাপিটাল ওয়ার্ডে আর নেই। আর কোনো দেশের নাম নাই। আচ্ছা এর দিকে যাইতে হবে ভাইয়া, দিয়ে নাই কিছু। ইতে আছে, জার্মানি আছে, জার্মানি আছে। জার্মানি কি বলছে? আচ্ছা এই লাইনটা পড়ি। ইটালিও আছে, ইটালি তো নাই এর ভেতরে। ইটালিয়ান আওয়ার বিগার এট সানসেট, ইটালিদের সময় তৈরি হয় সূর্য ডোবা থেকে। ব্যাবিলিয়ন যারা হয় যে ইরাক, ইরান, ওরা সময় নির্ধারণ করে সানরাইজ, প্রতিদিন সকালে সূর্য ওঠে ওইটা থেকে সময় নির্ধারণ করে।
গ্রেট ক্লক আওয়ার্স ইউজড ফর লার্জ পাবলিক ক্লক ইন জার্মানি। জার্মানিরা সময় নির্ধারণ করে মাঝরাত থেকে, অর্থাৎ তারিখটা চেঞ্জ হয়, প্রতিদিন তারিখ চেঞ্জ হয়, মাঝরাত থেকে এটা জার্মানিরা আবিষ্কার করছে। যেমন এখন 11টা বাজে, 12টার সময় তারিখ চেঞ্জ হয়ে যাবে, 4 তারিখ হয়ে যাবে, এই কাজটা করছে জার্মানিরা। ঠিক আছে, তো এটা আসলে মিলছে না। তারপরে এরকম কোনো কথাবার্তা কি আছে এখানে কখন কি সময় নির্ধারণ করে? না, ফ্রেঞ্চ আছে, ফ্রেঞ্চ আওয়ার হুইচ স্প্লিট দ্য ডে ইনটু 2 12 আওয়ার পিরিয়ড। ডেটাকে ভাগ করেছে, স্প্লিট দ্য ডে, ডে নিয়ে কিছু ছিল, ডিভাইডেড দ্য স্যার ডে। ফ্রেঞ্চটা মেবি মুজিবের 6 6 নাম্বার নম্বরে হবে, ছিল। ফ্রেঞ্চ 6 নাম্বার হবে। এই যে দেখেন, ফ্রেঞ্চ স্প্লিট দ্য ডে, স্প্লিট মানে ভাগ করে ফেলা, ডিভাইডেড মানে ভাগ করে ফেলা, ডিভাইডেড দ্য ডে, দিনটাকে ভাগ করেছে 2 12 আওয়ার পিরিয়ড, দুইটা 12 ঘন্টাতে, 2 ইকুয়াল হাউস। যেমন সকাল 6টা রাত 6টা, সকাল 12টা থেকে রাত 12টা, রাত 12টা থেকে আবার সকাল 12টা, অর্থাৎ দিনটাকে দুইটা ভাগে, এএম পিএম, 12 AM 12 PM। এই কাজটা কারা করেছে তাহলে? ফ্রেঞ্চরা এই কাজটা করেছে। ফ্রেঞ্চ আরে জার্মানিরা মাঝরাত থেকে সময় নির্ধারণ করে, ব্যাবিলিয়নরা সকালে সূর্য ওঠা থেকে, যেহেতু এরা মুসলমান, ওরা হচ্ছে এই সময় করতো, আর ইটালিরা সূর্য ডোবা থেকে, সন্ধ্যা থেকে সময় নির্ধারণ করে। আর ফ্রেন্সরা কি করছে? এরা কাজ করছে দিনটাকে দুইটা ভাগে ভাগ করছে, অর্থাৎ সময় নির্ধারণ কিভাবে হয়েছে এটা করেছে। এটা কিভাবে আসছে? তাহলে এটা অ্যান্সারটা হবে এফ, ফ্রেন্স। বাকি থাকতেছে একটা ক্যাবিনেট শেপ ফর এ টাইম কিপার। ক্যাবিনেট মানে কি? ক্যাবিনেট মানে ক্যাবিনেট, বৈঠক হ্যাঁ, ওইটা তো ওইখানে তো একটা গুচ্ছ বৈঠকটাকে ক্যাবিনেট বলে, যেমন মন্ত্রী পরিষদ। ক্যাবিনেট মানে মেয়েরা তো জানতে পারে যে ওয়াইড্রব, এগুলো সদস্য সদস্য ক্যাবিনেট বলে না? আচ্ছা ক্যাবিনেট বলে না যে ক্যাবিনেটের ভিতরে আমরা ই লাগবো, যে দেখবেন যে ইসে ক্যাবিনেট তৈরি করে, রান্নাঘরে দেখবেন যে ক্যাবিনেট তৈরি করে দিয়ে যায় বিভিন্ন যে, বিভিন্ন থাকের মতো, মানে তাক যেটাকে বলি হ্যাঁ আমরা, ওইটাকে মনে হয় ক্যাবিনেট ভাইয়া। বলা হয়। ইয়েস, তাহলে দে ডেভেলপ এ নিউ ক্যাবিনেট শেপ, তারা একটা ক্যাবিনেট শেপ তৈরি করেছে। টাইম কিপার, টাইম কিপার বলতে আসলে কি বোঝেন আপনারা? টাইম কিপার সময় যেটা রক্ষা করে। সময় আসলে কোথায় থাকে? ঘড়িতে। সময় ধরে ঘড়িতে থাকে। টাইম কিপার মানে সময় নির্ধারণ। তো সময় নির্ধারণের জন্য তারা একটা ক্যাবিনেট শেপ তৈরি করছে, বা একটা ঘড়ি রাখার একটা বক্স তৈরি করেছে। এটা কারা তৈরি করছে? তো অটোমেটিকলি দেখেন গ্রিক তো অ্যান্সার হয় নাই, জার্মানিরা তো মাঝরাত থেকে সময় নির্ধারণ করে, এটাই বলা আছে, আর কিছু বলা নাই। বাকি ছিল শুধুমাত্র ইংলিশ। তাহলে ইংলিশ। অটোমেটিক্যালি এটার আনসার ইংলিশ হয়ে যাচ্ছে। তারপরে আমরা দেখবো যে এফ প্যারা বা জি প্যারাতে কোনো কিছু আছে কিনা। আচ্ছা, এটা মশা হয় নাই, এটা কি পড়া হয়েছিল না? অন্য ব্যাচে হয়তো এটা পড়ানো হয়েছিল। ওই যে যাই হোক, ইংল্যান্ড আছে স্যার, কোথায় ইংল্যান্ড আছে? আছে, ওই এই যে যে ওই প্যারাতে যে দেখলাম, এই যে ডেভেলপমেন্ট হবে হ্যাঁ নিউ এই যে জি নাম্বারে ফ্লোর স্ট্যান্ডিং ইংল্যান্ড আছে। কেস ডিজাইন। ডেভেলপমেন্ট এ ফ্লোর স্ট্যান্ডিং কেস ডিজাইন। একটা কেস, কেস বলতে কি বোঝায়? কোন একটা বক্স। এই ক্যাবিনেট ডিজাইন মেবি হ্যাঁ, এটাই ক্যাবিনেট। হতে এটা পারে। কারা করছে দেখেন, এইখানে ইংল্যান্ডের নাম আছে। এই ওই যে প্যারাতে, প্রথমে ইংল্যান্ড লেখা আছে, এই হ্যাঁ। প্যারাতেও ইংল্যান্ডের নাম আছে। আবার যদি এর আগের প্যারাটা দেখেন, ওই প্যারাতেও ইংল্যান্ডের নাম আছে। আবার আমাদের বেঁচে আছে শুধুমাত্র ইংল্যান্ডই বাকি আছে। এই যে ইংল্যান্ড, এই দুইটা প্যারা আসলে ইংল্যান্ডের ঘড়ি আবিষ্কার নিয়ে, অর্থাৎ শেষের দিকে তো আসলে ইংলিশটাই সবকিছু করছে। তো এই কেস স্ট্যান্ডিং বা এটা ডিজাইন করেছে ইংলিশরা, তাহলে এটার অ্যান্সারটা হবে ইংলিশ। ইংলিশটা কিসে আছে? ইংলিশ আছে হচ্ছে ডি তে, তাহলে অ্যান্সারটা হচ্ছে ডি। তাহলে আমরা যদি চেক করি, দেখেন বি এফ ডি এ হয়েছে অ্যান্সার গুলো, বি এফ ডি এ। ক্লিয়ার? তাহলে এই কোশ্চেন গুলো আমরা তাহলে এখন থেকে কিভাবে সলভ করব? উল্টা ভাবে। বুঝতে পেরেছেন সবাই? কোশ্চেন পড়বো না, আগে হচ্ছে জি অ্যান্সার ভাইয়া। গুলো পড়বো, অ্যান্সার গুলো পড়ে কোশ্চেন গুলো সলভ করবো। এখন আসি সব থেকে কঠিন। সব থেকে কঠিন আছে হচ্ছে এই যে এই কোশ্চেন গুলা কোন তথ্যতে আছে, কখনোই আগে সলভ করতে যাবেন না। এটা হচ্ছে প্রথম নিয়ম এই কোশ্চেনের সলভের, আগে সলভ করতে যাবেন না। অর্থাৎ একটা প্যারাতে তো 13টা কোশ্চেন থাকে, তো আমরা অন্যান্য কোশ্চেন যতগুলো আছে এই প্যারাতে সবগুলো সলভ করে নিয়ে যাবো। মনে করেন এই কোশ্চেনগুলো আমরা সলভ করলাম, তারপর এইগুলো সলভ করলাম, বাকি যে কোশ্চেনগুলো থাকবে 3টা বা 4টা, ও তখন হচ্ছে এই কোশ্চেনগুলো সলভ করতে যাবো। কেন এই কাজটা করবো কেউ বলতে পারবেন? এটা মনে কারণ হয় এটা ভাইয়া বের কঠিন, করতে একটু বেশি এটা কারণ অনেক ঝামেলা টাইম করতে হয়, কনজিউমিং এবং সময় মিসম্যাচ লাগে। হওয়ার সম্ভাবনা বেশি আর কি। হ্যাঁ, অনেক সময় লাগে, এটা হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আমরা যদি অনেক বড় প্যারা ভেতরে, গল্পটা তো অনেক বড়, এর ভেতরে এই 4টা কোশ্চেন এইভাবে সলভ করতে যাই তাহলে অনেক সময় লাগবে। তো এর জন্য আমরা কি করতেছি, অন্য কোশ্চেনগুলো সলভ করলে আমরা পুরো গল্পের উপর একটা আইডিয়া হয়ে যাচ্ছে না? আবার কোন প্যারাতে উত্তর পেয়েছি সেটাও কিন্তু বুঝে যাচ্ছি। যেমন বি প্যারাতে দেখেন কোনো উত্তর খুঁজে পাই নাই, সি প্যারাতে উত্তর পেয়েছি, ডি প্যারাতে আসলে কোনো উত্তর পাই নাই, ই প্যারাতে উত্তর পেয়েছি, তারপরে এফ প্যারাতে আসলে কোনো উত্তর নাই। অর্থাৎ আমরা বুঝতে পারতেছি এই প্যারাগুলো এখন আনটাফ অবস্থায় আছে। অর্থাৎ এই কোশ্চেনের অ্যান্সারগুলো তাহলে আমরা কোথা থেকে খুঁজবো? যেই প্যারাগুলোতে আসলে কোনো কোশ্চেনের এখনো পর্যন্ত উত্তর আসে নাই, এই যে কোশ্চেনগুলো খোঁজার ক্ষেত্রে, তাহলে আমার টাইম কিন্তু বেঁচে যাবে এইভাবে। তার কারণ এই কোশ্চেন অনেক বেশি কঠিন, অনেক বেশি সময় লাগবে। তো কখনোই এই কোশ্চেনগুলো আগে সলভ করতে যাবেন না। যে কোশ্চেনে লেখা থাকবে হুইচ প্যারাগ্রাফ কন্টেইন দ্য ফলোইং ইনফরমেশন, এই কোশ্চেনগুলো কখনোই গল্পের শুরুতে সলভ করতে যাবেন না। আপনারা সবসময় অন্যান্য কোশ্চেনগুলো সলভ করে আসবেন, তারপরে লাস্টে এটা করবেন। এটা হচ্ছে এই কোশ্চেন টেকনিক হচ্ছে এটা। এরপরে হচ্ছে কি করতে হবে, যে স্বাভাবিক নিয়ম, যে প্রশ্ন থেকে 2টা বা 3টা কিওয়ার্ড বের করবেন, সেই কিওয়ার্ড যে প্যারাগুলোতে কোনো কোশ্চেনের উত্তর আসে নাই সেই প্যারাগুলোতে আপনারা খুঁজবেন। যেমন এই কোশ্চেনের কিওয়ার্ড হচ্ছে আর্লি টাইপিং ইন ইনভেনশন এবং অ্যাফেক্টেড বাই দ্য কোল্ড টেম্পারেচার। এগুলো কিওয়ার্ড কিভাবে খুঁজে বের করলাম আমরা? এই কিওয়ার্ড দুটো কিভাবে দাগাইলাম আমি বলেন তো, আপনারা মনে আছে কিওয়ার্ড কিভাবে দাগাই একটা প্রশ্ন থেকে? গতদিনও করিয়েছি লাস্ট ক্লাসে, ফিল ইন দ্য ওই যে ব্ল্যাঙ্কস। ভাইয়া গিয়ে গিয়ে যে খুঁজি। না, কিওয়ার্ড, একটা প্রশ্ন থেকে কিওয়ার্ড আমরা কিভাবে দাগাই?
কিওয়ার্ড দাগানো। প্রিপোজিশন, তারপরে হচ্ছে আর্টিকেল বাদ প্রিপজিশন অক্সিলারি ভার্ব ইয়েস, এগুলো বাদ দিতে দেখছেন হবে। এই যে সবার মেন মনে হ্যাঁ আমাদের প্রশ্নটা আর্টিকেল প্রিপজিশন আর অক্সিলারি ভার্ব গুলো বাদ এই যে দিবেন। বাদ দিয়ে দিতে হবে। এই যে দেখেন অফ বাদ যাচ্ছে, অ্যান হচ্ছে আর্টিকেল বাদ যাচ্ছে। তো এইটা কি আমার পরীক্ষার হলে এত সময় আছে এরকম বসে বসে কাটাকাটি করার? এটা তো আমরা কি করবো, আমরা যখন পরীক্ষার হলে এটা এই ধরনের কোশ্চেন পাইবো, আমরা হচ্ছে এইগুলো বাদে যে ওয়ার্ড গুলো থাকবে সেই ওয়ার্ড গুলো দাগালেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এগুলো আমি আপনাদের বোঝানোর জন্য এরকম কেটে কেটে দেখাই, কিন্তু পরীক্ষার হলে কি এত সময় আছে? তো এর জন্য আমরা কি করবো, এগুলো বাদেই এগুলো স্কিপ করে যে ওয়ার্ড গুলো বাকি থাকবে, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, এইগুলো আমরা জাস্ট দাগিয়ে ফেলবো। ওইটাই হচ্ছে আমার কিওয়ার্ড। ঠিক আছে, এখন এই যে অফ দি এগুলো কাটাকাটি করার তো সময় নাই। ঠিক আছে, তো এর জন্য আমরা কি করবো, এগুলো বাদে যে ওয়ার্ড গুলো থাকবে সেটাই হচ্ছে আমরা দাগাবো। যেমন 2 নাম্বার কোশ্চেনের জন্য কিওয়ার্ড কি হতে পারে তাহলে বলেন তো আপনারা? An explanation of the importance of geography in developing of the calendar in farming communities. তাহলে এই কোশ্চেনের কিওয়ার্ড কি? ইম্পর্টেন্স অফ জিওগ্রাফি ডেভেলপমেন্ট ফার্মিং কমিউনিটিস। ইয়েস, ক্যালেন্ডার, তারপরে হচ্ছে ফার্মিং কমিউনিটিস। ঠিক আছে, ঠিক আছে, এই যে ক্যালেন্ডার ইন ফার্মিং, ক্যালেন্ডার একটা কিওয়ার্ড আছে, এই যে বলেছেন একজন বললেন ক্যালেন্ডার, তাহলে এইগুলো হচ্ছে কিওয়ার্ড। অফ দিয়ে এগুলো কিওয়ার্ড না। আবার 3 নাম্বার কোশ্চেনের কিওয়ার্ড কি? ভালো, একজন নাউন ওই আছে যে একটা, ডেসক্রিপশন অরিজিন পেন্ডুলাম পেন্ডিয়াম ক্লক পেন্ডুলাম ক্লক। ক্লক, এই যে পেন্ডুলাম ক্লক। অরিজিন অফ দা, এই ডেসক্রিপশন কখনো, অরিজিন। এটা কখনো পেন্ডুলাম কিওয়ার্ড হবে না। ক্লক। ডেসক্রিপশন বলতে বর্ণনা, এটা সব জায়গায় থাকবে। ডেসক্রিপশন, এক্সপ্লানেশন, ডেসক্রিপশন, ডিটেলস, এগুলো কিওয়ার্ড হয় না। বাকি যে ওয়ার্ডগুলো থাকে, সাইমultaneous এফোর্টস অফ ডিফারেন্ট সোসাইটি, সোসাইটি বলতে বিভিন্ন সমাজ বা বিভিন্ন জাতি, ক্যালকুলেট টাইম, টাইম নির্ধারণের জন্য বিভিন্ন জাতি কিভাবে সময়টা নির্ধারণ করেছে, এরকম একটা কোশ্চেন কি আমরা ইউজিং পেয়েছি? ইউনিফর্ম আওয়ার। ইউনিফর্ম আওয়ারের জন্য এরকম কি পেয়েছি আমরা? এরকম বিভিন্ন ওই জাতি, একটা ছিল তো যে বিভিন্ন জাতিরা যে টাইমিং এর জন্য নিল, এটা মনে হয় শেষের ইয়েস, দিকে ছিল। এইটা ছিল। এই যে জার্মানি অ্যাট মিডনাইট, ব্যাবিলিয়ন হ্যাঁ অ্যাট সানরাইজ, ইটালি বিগানস অ্যাট সানসেট। তাহলে বিভিন্ন জাতি বা দেশ কিভাবে সময় নির্ধারণ করেছে, এই তথ্যটা কোন প্যারাতে আছে তাহলে? ইতে। ইতে। তাহলে এটার আনসার হচ্ছে ই। এখন দেখবে যে আপনি যে এটাকে আর কিভাবে দ্রুত খুঁজে পাইলেন আপনারা, কারণ এই প্যারাটা আপনি আগে পড়েছেন। তো এই জন্য আমি সবসময় বলবো এই কোশ্চেনের টেকনিক হচ্ছে এই কোশ্চেনগুলো আগে সলভ করতে যাওয়াটা হচ্ছে সবচেয়ে বোকামি। এটা একটা প্যারাতে অন্যান্য বিভিন্ন কোশ্চেন থাকবে, এগুলো সলভ করে এসে তারপর হচ্ছে এই কোশ্চেনগুলো সলভ করে, এটা হচ্ছে 1 নাম্বার টেকনিক। আর 2 নাম্বার টেকনিক হচ্ছে কোশ্চেন থেকে আর্টিকেল, প্রিপজিশন, অক্সিলারি ভার্ব এগুলো বাদ দিয়ে বিভিন্ন ওয়ার্ড থাকবে, এই ওয়ার্ডগুলো আপনারা এভাবে সিলেক্ট করবেন। তারপরে দেখবেন যে যেই প্যারাগুলো আসলে এখনো কোনো উত্তর পান নাই, যেমন বি প্যারাতে আসলে কোনো উত্তর পান নাই, তো এখন হচ্ছে এই কিওয়ার্ডগুলো আপনারা বি প্যারাতে খুঁজবেন। দেখেন তো 1 2 3 এই 3টা কোশ্চেনের কিওয়ার্ডগুলোর কোনো কিওয়ার্ড এই বি প্যারাতে আছে কিনা দেখেন তো আপনারা। কি কি কিওয়ার্ড আছে? আর্লি টাইম কিপিং, ইনভেনশন, কোল্ড টেম্পারেচার, জিওগ্রাফি, ফার্মিং, অরিজিন, পেন্ডুলাম ক্লক। তো আমরা একটু দেখি, এখানে কিওয়ার্ড স্কিমিং করবেন এইভাবে: ইনভেনশন, তারপরে হচ্ছে সোশ্যাল, তারপরে হচ্ছে লাইভ, ইকুয়েটার, পার্টিকুলার, এই যে ইকুয়েটার একটা কিওয়ার্ড হতে পারে, ওয়াক্সিং, ওয়ার্নিং, মোর, কনস্পিসিয়াস, সিজন আছে এখানে, ক্যালেন্ডার, এই যে ক্যালেন্ডার একটা কিওয়ার্ড আমরা পেয়েছি। ক্যালেন্ডার কোনটাতে আছে এর ভিতরে? 2 নম্বরে আছে ক্যালেন্ডার। ডেভেলপ লোয়ার ল্যাটিটিউড ইনফ্লুয়েন্স বাই দ্য লুনার সাইকেল। লুনার মানে কি? লুনার, আচ্ছা লুনার না পারলো সোলার কি পারেন? সোলার মানে কি? সূর্য। লুনার মানে হচ্ছে চাঁদ, চাঁদ, সূর্য, ক্যালেন্ডার। তারপরে হচ্ছে এখানে সিজনাল এগ্রিকালচার, কৃষি। তাহলে আমরা পাচ্ছি চাঁদ, সূর্য, ক্যালেন্ডার, কৃষি বা এগ্রিকালচার। ফার্মিং এর সাথে মিল আছে এগ্রিকালচারের। ইয়েস, তাহলে দেখেন ফার্মিং কমিউনিটিস, এটা হচ্ছে সিজনাল এগ্রিকালচার। সোলার বলতে বা লুনার বলতে হচ্ছে চাঁদ, সূর্য, এটা হচ্ছে জিওগ্রাফির অবদান। সূর্য না হলে কিন্তু গাছপালা হবে না। ঠিক আছে, যেসব দেশে দেখবে যে সূর্য ওঠে না সেসব দেশে কিন্তু গাছপালা হয় না। তো ইম্পর্টেন্স অফ জিওগ্রাফি, জিওগ্রাফির অবদান, ডেভেলপমেন্ট অফ দ্য ক্যালেন্ডার, ক্যালেন্ডার কিওয়ার্ডটা এখানে আছে। আর ফার্মিং কমিউনিটিস বলতে এগ্রিকালচার, এগ্রিকালচারে সূর্য, চাঁদ, জিওগ্রাফির অবদানটা কি সেটাই বলা হয়েছে। তাহলে 2 এর আনসার হবে এই যে বি। বি প্যারাতে কোশ্চেনটা পেয়েছি, এটা হচ্ছে এটা আনসার। এবার কি বুঝতে পেরেছেন কেন এটার আনসার বি হলো? আপনারা বলেন তো, আপনারা কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া বুঝতে পারছি, এখানে জিওগ্রাফি কিওয়ার্ড পাইছি আমরা। কিওয়ার্ড পেয়েছি। জিওগ্রাফি বলতে লুনার, লুনার মানে চাঁদ, সোলার বলতে সূর্য, তাহলে এটা হচ্ছে জিওগ্রাফি। ডেভেলপমেন্ট অফ ক্যালেন্ডার, ক্যালেন্ডার হচ্ছে এখানে আছে, ক্যালেন্ডার কিভাবে তৈরি করা হয়েছে। ফার্মিং কমিউনিটিস, কৃষি, সিজনাল এগ্রিকালচার, তাহলে এটার জন্য এটা আনসার। এরপরে যদি আসি অরিজিন অফ দ্য পেন্ডুলাম ক্লক, আর কোনো প্যারা আছে যেটাতে কোনো কোশ্চেন আমরা খুঁজে পাই নাই? এই যে এই প্যারাটা পেয়েছি। আমাদের কোশ্চেন বাকি আছে কত? 1 এবং হচ্ছে 3। 1 এবং 3 এ কি কি কিওয়ার্ড আছে? আর্লি টাইম কিপিং, ইনভেনশন, কোল্ড টেম্পারেচার। আর 3 এ হচ্ছে অরিজিন অফ দ্য, অরিজিন বলতে কোনো একটা সাল বোঝাবে, কত সালে পেন্ডুলাম ক্লক তৈরি হয়েছে। এই প্যারাতে কি কোনো সাল আছে? কোনো ইয়ার, কোনো ইয়ার কি আছে এই প্যারাতে? 1971 এরকম কোনো সাল আছে? নাই। না ভাইয়া কোনো সাল তাহলে তো নাই। এই কোশ্চেনে কিওয়ার্ডটা তাহলে আমরা খুঁজতে পারি, যেহেতু এই কোশ্চেনে কিওয়ার্ডটা দেখেন তো এরকম কোনো কিওয়ার্ড। ইনভেন্টর আর ইনভেন্টরস আছে ভাইয়া, ইনভেন্টর ইনভেনশনের বলতে জায়গায়। ইনভেনশন হচ্ছে, ইনভেন্টর হচ্ছে আবিষ্কারক, আর ইনভেনশন হচ্ছে আবিষ্কার, আবিষ্কারক ও আবিষ্কার করে। আচ্ছা আচ্ছা। এবং কোল্ড টেম্পারেচার দেখেন তো, এরকম ঠান্ডা তাপমাত্রা নিয়ে এই প্যারাতে কোনো কিওয়ার্ড আছে কিনা? ঠান্ডা তাপমাত্রা, ওই যে ওয়াটার ডিপড আউট আছে, এটা আছে। ওয়াটার না, ঠান্ডা তাপমাত্রা লাগবে, ঠান্ডা, কোল্ড, যেহেতু এটা ঠান্ডা নিয়ে কিছু বলা আছে এই প্যারাতে। ফ্রিজিং ওয়েদার। ইয়েস, ফ্রিজিং ওয়েদার, ফ্রিজিং ওয়েদার যখন হচ্ছে ইউরোপে ফ্রিজিং ওয়েদারে ঘড়ি ঠিকভাবে চলে না। এখানে বলা আছে এ ডেসক্রিপশন অফ আর্লি টাইম কিপিং ইনভেনশন, একটা ঘড়ি তারা তৈরি করেছিল যেটা এফেক্টেড বাই দ্য কোল্ড টেম্পারেচার, সেই ঠান্ডা তাপমাত্রায় ঘড়িটা জমে যেত। ঠিক আছে, তাহলে এটা কি কিওয়ার্ড কি পেয়েছি? ইনভেনশন, ইনভেন্টন, তারপর হচ্ছে ফ্রিজিং ওয়েদার, কোল্ড টেম্পারেচার। তাহলে এই কোশ্চেনে এই তথ্যগুলো এই ডি প্যারাতে আছে না? ডি বুঝতে পেরেছি? পারাতে আসছে। তাহলে এই একের অ্যান্সার হচ্ছে ডি।
এইভাবে আমরা এই কোশ্চেন আমরা জাস্ট কিওয়ার্ড ম্যাচ করে করে আমাকে প্রশ্নেও বলেছে যে হুইচ প্যারাগ্রাফ কন্টেইন দ্য ফলোইং ইনফরমেশন, এই তথ্যগুলো কোন প্যারাতে আছে, তথ্য মানে এই কিওয়ার্ড, তো এই কিওয়ার্ড আমরা ইনভেনশন ফ্রিজিং কোল্ড পেয়ে যাচ্ছি, তাহলে সেটাই হচ্ছে অ্যান্সার। এখন দেখেন অটোমেটিক্যালি এটা অ্যান্সার হয়ে যাবে পরেরটা বা এটা তো অ্যান্সার পেয়েছি, এই প্যারাতে দেখেন কোনো কোশ্চেনে অ্যান্সার পাই নাই, এ এবং এফ এবং এইচ। তো আমাকে খুঁজতে হবে অরিজিন বলতে কোনো সাল দেওয়া আছে কি এই প্যারাতে, এফ প্যারাতে, এবং পেন্ডুলাম ক্লক আছে হ্যাঁ আছে আছে ওই যে 1283 ইন। 1283 সালে, কিন্তু পেন্ডুলাম ক্লক কি আছে? শুধু সাল হলে তো হবে না, পেন্ডুলাম ক্লক হচ্ছে আমার কিওয়ার্ড। দেখেন তো পেন্ডুলাম ক্লক, আছে পেন্ডুলাম ক্লক আছে 16th সেঞ্চুরি। ওই যে ওই নিচে শেষের দিকে আছে পেয়েছি পেন্ডুলাম। ক্লক হ্যাড বিন ডিভাইস। তাহলে 16 শতাব্দীতে পেন্ডুলাম ক্লক নামে একটা ঘড়ি সেটা আবিষ্কার হয়েছে 16 শতাব্দী। তাহলে অরিজিন অফ দ্য পেন্ডুলাম ক্লক এটা তৈরি হয়েছে 16 শতাব্দীতে পেন্ডুলাম ক্লক। তাহলে এটা অ্যান্সার হচ্ছে এফ। লাস্টেরটা আপনারা এমনি বুঝতে পারবেন যে এটার অ্যান্সার এটা হবে, কারণ হচ্ছে ইজিলি বোঝা যাবে। তাহলে এই কোশ্চেনগুলোর টেকনিক হচ্ছে আমরা কখনোই শুরুতে এটা সলভ করতে যাবো না, আমার পুরো প্যারাটা আমি পড়বো, পুরো প্যারাটা পড়ার পরে আমার এই প্যারা সম্পর্কে একটু আইডিয়া হবে, সেই আইডিয়ার উপর বেস করে এই কোশ্চেনগুলো সলভ করবো। আর শুরুতে এই কোশ্চেনগুলো সলভ করতে গেলে আমাদের অনেক সময় লাগবে। শুরুতে অন্যান্য যে সহজ কোশ্চেনগুলো থাকবে, ট্রু ফলস, গ্যাপ, তারপরে এই যে ম্যাচিং, এইগুলো সলভ করে নিবো আমরা। করার পরে দেখবেন যে প্যারাটা অনেকখানি আপনার পড়া হয়ে গেছে ওই সলভ করতে গিয়ে, বাকি যেগুলো আছে ওইগুলোতে আমরা এই কোশ্চেনগুলো সলভ করবো, কারণ এগুলো হচ্ছে সব থেকে কঠিন ম্যাচিং। আমার কাছে এটা হচ্ছে সব থেকে কঠিন ম্যাচিং মনে হয় অন্যান্য ম্যাচিং থেকে। সবার কাছে এটা সবার কাছে অনেক বেশি কঠিন। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, যেহেতু সবার কঠিন, তো একে লাস্টেই করতে হবে, লাস্টে এর সাথে ফাইট করতে হবে, আগে সহজগুলোকে হারিয়ে নিয়ে আসতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে ম্যাচিংটাকে আপনাদের ক্লিয়ার হয়েছে? ম্যাচিং 3 ধরনের ম্যাচিং আইএলটিএস পরীক্ষাতে আসে, 3টা ম্যাচিং ক্লিয়ার? জি ভাইয়া। টেকনিকটা তো বুঝতে পেরেছেন, এখন এই টেকনিকের উপর আপনার প্র্যাকটিস করতে হবে, এক্সারসাইজ করতে হবে, মক টেস্ট দিতে হবে, বাসায় প্র্যাকটিস করবেন, হোমওয়ার্ক করবেন, তাহলে এটা আস্তে আস্তে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। মেইনলি আপনাদের তো কোনো টেকনিকই জানা ছিল না, আপনারা নিজের ইচ্ছা মতো এই কোশ্চেনগুলো সলভ করতেন। যেমন এটা আগে যেহেতু 1 নাম্বার কোশ্চেন, এইটা আগে সলভ করতে যাইতেন, আবার 5 নাম্বার কোশ্চেনগুলো থেকে আপনারা কি করতেন, আগে প্রশ্ন পড়ে তারপরে উত্তর খুঁজতে যাইতেন, এগুলো পরে পরে মাথা ঠিক থাকতো না। ঠিক আছে, যেমন এই কোশ্চেনগুলো অ্যান্সার কোথায় পাওয়া যাবে, এখানে দেখেন আমরা গত ক্লাসে শিখিয়েছি, এখানে প্যারার শুরুতে 1670 দেওয়া আছে, এই 1600, 1670 এই কিওয়ার্ড দিয়ে আমরা কোশ্চেন অ্যান্সারগুলো কোথায় আছে খুঁজে বের করতে পারবো। এইখানে হয়তো বা 1670 দেখি আমরা কোথায় আছে, এটা গতদিন করলাম না লাস্ট ক্লাসে 16, এই যে 1670, এই যে 1670 আছে, এইখানেও 1670 আছে, তাহলে এই কোশ্চেন অ্যান্সার গুলো এই প্যারাতে আছে। এইগুলোই আসলে আপনার সময় বাঁচিয়ে আপনাকে আইএলটিএস পরীক্ষাতে আপনাকে অ্যাডভান্স করে রাখবে অন্যদের থেকে। ঠিক আছে, আর সবাই তো স্বাভাবিকভাবে সলভ করে, আপনি যদি স্বাভাবিকভাবে সলভ করতে যান তাহলে একটা ব্যাচের সলভ করতে আপনার 1 ঘন্টার বেশি সময় লাগবে, অনেকে বলে যে 2 ঘন্টা লাগে 13টা কোশ্চেন সলভ করতে, তো এত সময় তো আমার নাই, তো এর জন্য আমাকে প্রতিটা কোশ্চেনের আলাদা আলাদা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পেরেছেন সবাই? ক্লিয়ার? নো মোর দেন 3 ওয়ার্ড আর নো মোর দেন 2 ওয়ার্ড এগুলো বোর হয় বেশি ভাই। হ্যাঁ, ওগুলো বেশি ওরা তো ইচ্ছা করে দেয়, যেহেতু 3 ওয়ার্ড 2 ওয়ার্ড আপনাকে মিলাইতে হবে, ওগুলো অ্যান্সার গুলো 2-3 ওয়ার্ডে হয়, ওগুলো আরো বেশি কঠিন হয়। তো এটা তো আজকে ক্লাসের টপিক না, এটা আমরা গত ক্লাসে করিয়েছি, যারা ক্লাস করেন নাই তারা রেকর্ডিংটা দেখতে পারবেন, ওটা আমরা করেছি গত দিনই করেছি, আজকে মঙ্গলবার, রবিবারে এই কোশ্চেনটা করেছি। তাহলে আপনাদের মোটামুটি রিডিং এর প্যাসেজ 1, প্যাসেজ 2 দুইটা প্যাসেজই হয়ে গেল, বাকি থাকতেছে প্যাসেজ 3। প্যাসেজ 3 তে আমাদের এমসিকিউ থাকে, আর ট্রু ফলস আর গ্যাপ আবার রিপিট হয়। ঠিক আছে, তো আমরা আগে প্যাসেজ 2টা করি, আমাদের অন্যান্য টপিক বাকি আছে, এখনো রাইটিং বাকি আছে, লিসেনিং বাকি আছে, ওইগুলো আমরা করবো। আপাতত রিডিং এই পর্যন্তই। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, আমরা কি কি হোমওয়ার্ক কিংবা রেকর্ডিং সব আমরা গ্রুপে দিয়ে দিব। তাহলে আজকে এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন আছে? এই তো অনেকে লিভ করতেছেন আস্তে আস্তে, না কোশ্চেন। ঠিক আছে, তাহলে আল্লাহ। রিডিং তাহলে শেষ আমাদের? রিডিং শেষ না, এখনো এমসিকিউ আছে, গ্যাপ আছে, আর অনেক কোশ্চেন আছে, সেন্টেন্স কমপ্লিশন আছে, ওগুলো আমরা করবো। যেহেতু এটা নিয়ে অনেকে রিকোয়েস্ট করেছেন, আমাকে পার্সোনালি 2-3 জন রিকোয়েস্ট করেছেন যে ম্যাচিংটা একটু করাই দিতে, কারণ ওনারা খুব শীঘ্রই পরীক্ষা দিবেন, তো এই জন্য আমরা ম্যাচিংটা করাই দিলাম। রিডিং এর মোটামুটি 40টা কোশ্চেনের ভেতরে 26টা কোশ্চেন হয়ে গেল, বাকি থাকতেছে 13টা কোশ্চেন। 13টা কোশ্চেনের ভেতরে শুধুমাত্র এই ট্রু ফলস না, 13টা কোশ্চেনের ভিতরে ট্রু ফলস গ্যাপ থাকবে, ওই 5-6টা কোশ্চেন তো বাদ, বাকি আছে শুধুমাত্র এমসিকিউ এবং সেন্টেন্স কমপ্লিশন, 5-6 মার্ক বাকি আছে। এখন আপনারা বাসাতেই পুরো রিডিং প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে, কারণ মোস্ট অফ দ্য কোশ্চেন টাইপ আমাদের টাস্ক করা হয়ে গেছে, এমসিকিউ বাদে, এমসিকিউ এবং সেন্টেন্স কমপ্লিশন বাদে। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই আজকে। আল্লাহ হাফেজ।